টাইপস অফ রাউটার, কি কি টাইপের রাউটার আছে আমাদের, এই জিনিসগুলো আমরা কতদিন পড়েছিলাম। আজকে আমাদের রাউটারের কনফিগারেশন কমান্ড গুলো শেখার কথা। এখানে রাউটারের কনফিগারেশন ভাইয়া, কমান্ড গুলো শুরু থেকে দেয়া আছে, বলেন। এই যে RAM আর NVRAM যে ভাইয়া, হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি একটু বলবেন কি? রাইট, হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই মেমোরি জি, টেম্পোরারি মেমোরি। একটা রাউটারকে যখন আমরা কনফিগার করব, জি, কনফিগারেশন কমান্ড গুলো যখন আমরা এন্টার করতে থাকবো, প্রসেসর এই কমান্ড গুলো নিয়ে র্যাম এর মধ্যে রাখবে। এই র্যাম এর মধ্যে যে কনফিগারেশন কমান্ড গুলো থাকবে, এগুলো নিয়ে রাউটার কাজ করতে থাকবে। এরপরে যখন আমরা এই কনফিগারেশন কমান্ড গুলো সেভ করব, তখন র্যাম থেকে একটা কপি চলে যাবে এনভিরাম। এনভিরাম হচ্ছে একটা রাউটারের পার্মানেন্ট মেমোরি। র্যাম হচ্ছে টেম্পোরারি মেমোরি, এনভিরাম হচ্ছে পার্মানেন্ট মেমোরি। র্যামের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকে, দ্যাট ইজ আমরা যে কনফিগারেশন গুলো করি, এই কনফিগারেশন গুলো র্যাম থেকেই কাজ করতে থাকে। কিন্তু র্যাম যেহেতু পার্মানেন্ট মেমোরি না, টেম্পোরারি মেমোরি, এটা যদি রাউটারটা বা সুইচটা যদি কোনো কারণে রিস্টার্ট হয়ে যায়, র্যামের কন্টেন্ট গুলো আর পাওয়া যাবে না। এই কারণে আমরা র্যামের কন্টেন্ট গুলোকে সেভ করি। যখন সেভ করি তখন এখান থেকে একটা কপি এনভিরামে চলে যায়। এনভিরামটা হলো পার্মানেন্ট মেমোরি। এখানে থাকলে সুবিধা হচ্ছে, কাজ করবে সবসময় র্যাম থেকেই, কিন্তু কোনো কারণে রাউটারটা যদি রিস্টার্ট হয়ে যায়, তাহলে এনভিরামে যে কনফিগারেশন ফাইলটা সেভ করা আছে সেটা অটোমেটিক্যালি রান করবে। সেখান থেকে একটা জি। কপি র্যামে চলে আসবে এবং রাউটার কাজ করতে থাকবে। ও ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে রাউটার কনফিগারেশন কমান্ড গুলো এখান থেকে দেখতে শুরু করব। এখান থেকে কনফিগারেশন কমান্ড গুলো যা যা আছে, এই কমান্ড গুলো আমরা এগুলো এখানে প্র্যাকটিস করব। এই প্যাকেট ট্রেসার সফটওয়্যার, প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা প্রথমে ডাউনলোড করবেন। গত দিনের গুগল ড্রাইভে দেয়া আছে, এটা গত দিনের ফোল্ডারে। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন, প্রথম কাজ এটা। তারপরের কাজ হচ্ছে এটাতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য সিসকোর নেটআক্যাড ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে। আপনার জাস্ট নাম ঠিকানা এসব দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন করলে আপনার ইমেইলে একটা লিংক আসবে, তখন আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা অ্যাক্টিভ হবে। ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে প্যাকেট ট্রেসার অ্যাক্সেস করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট না করে প্যাকেট ট্রেসার অ্যাক্সেস করলে আপনি ফাইলগুলো সেভ করতে পারবেন না। 3টা ফাইল পর্যন্ত সেভ করা যাবে, তারপরে আর সেভ করা যাবে না। আমাদের প্রতিদিনই এই প্যাকেট ট্রেসার সফটওয়্যারে কিছু না কিছু প্র্যাকটিস করতে হবে, সেই ফাইলগুলো সেভ করে রাখতে হবে। এই কারণে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে লগ ইন করে নিতে হবে। কোথা থেকে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, কিভাবে লগ ইন করবেন, এই সম্পর্কিত ইনফরমেশন আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আশা করি আজকের ক্লাসের শেষেই দিতে পারবো, অথবা কালকের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, যখন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন, এই সফটওয়্যারের বাম পাশে উপরের দিকের কর্নারে যে ইনফরমেশন গুলো আছে, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মতো। এখানে আছে ফাইল, তারপরে এডিট, অপশনস, ভিউ, এগুলো মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আছে একই রকম। ফাইলে গিয়ে আপনি নতুন ফাইল ওপেন করতে পারবেন, পুরোনো ফাইল ওপেন করতে পারবেন, তারপরে সেভ করতে পারবেন, সেভ অ্যাজ করতে পারবেন। তারপরে এখান থেকে প্রিন্টও করা যাবে, আপনি যদি ফাইলটা প্রিন্ট করতে চান। এখান থেকে কপি পেস্ট করা যাবে, আন্ডু রিডু করা যাবে। অপশনসে কি আমাদের কিছু কাজ আছে, এখানে প্রেফারেন্সেসে প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, তখন এইটার ফন্টে গিয়ে সিএলআই মোডের ফন্ট সাইজটা একটু বড় করে নিতে হবে। এটা আপনি কাজ করবেন যখন, তখন দেখবেন রাউটারের কনসোলে ফন্ট গুলো খুব ছোট ছোট দেখায় না। 8 পিটি দেয়া থাকে, 8 পিটি দেয়া থাকে। তো এটাকে আপনাকে 15 করে দিতে হবে, তাহলে ফন্ট গুলো দেখতে একটু সুবিধা হবে। এগুলো যখন কাজ করবেন তখন নিজে নিজে শিখে যাবেন। আর এইখানে বিভিন্ন আইকন আছে, এগুলো থেকে আপনি এই যে নিউ ফাইল ওপেন করা, পুরোনো ফাইল ওপেন করা, সেভ করা, প্রিন্ট করা, এখান থেকেও করা যাবে। এইটা পুরোই মাইক্রোসফট ওয়ার্ডের মতো। আর নিচের দিকে বাম পাশের কর্নারে এই অংশটা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস। বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস এখানে আছে, এখান থেকেই বিভিন্ন ডিভাইস নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আছে নেটওয়ার্কিং ডিভাইস, তারপরে এটা আছে হচ্ছে এন্ড ডিভাইস, তারপরে আছে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট, এরপরে বিভিন্ন ধরনের কানেকশন। এইগুলোতে যখন আমরা কাজ করব, যখন আমরা এন্ড ডিভাইসে ক্লিক, নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করব, তখন এখানে অনেকগুলো টাইপের এন্ড ডিভাইস আসবে। যেমন এটা প্রথমে আছে হচ্ছে রাউটার, তারপরেরটা হচ্ছে সুইচ, এটা, তারপরেরটা হাব, তারপরেরটা ওয়াইফাই ডিভাইস, এরকম অনেকগুলো ডিভাইস এখানে আছে। যখন আমরা রাউটারের উপরে ক্লিক করব, বাই ডিফল্ট রাউটারটা সিলেক্ট করা থাকে।
যখন রাউটারের উপরে ক্লিক করব তখন এখানে অনেকগুলো মডেলের রাউটার আসবে। এই যে এখানে অনেক মডেলের সিসকো রাউটার আছে, 1941, 1841, 829 এরকম বিভিন্ন মডেলের রাউটার এখানে আছে। যে কোনো মডেলের রাউটার নিয়ে কাজ করা যাবে। সব মডেলের রাউটারের কনফিগারেশন কমান্ড একই রকম, সেম কমান্ড সব রাউটারেই কাজ করবে। রাউটারের মডেল টু মডেল পার্থক্য হচ্ছে, হার্ডওয়্যারের পার্থক্য আছে, অপারেটিং সিস্টেম আপগ্রেড লোয়ার গ্রেডের একটা পার্থক্য আছে। তারপরে আপার গ্রেড রাউটার যেগুলো, আপার সিরিজের রাউটার যেগুলো, সেগুলোতে বিভিন্ন অ্যাডভান্স লেভেলের পলিসি কনফিগার করা যায়, পুরোনো গুলোতে এগুলো কনফিগার করা যায়। কিন্তু কনফিগারেশন কমান্ড, বেসিক কনফিগারেশন কমান্ড সব রাউটারে একই রকম। আমরা এখান থেকে 2-3টা রাউটার নিয়ে কাজ করতে শুরু করব। যখন আপনি এখান থেকে রাউটার নিয়ে কাজ করতে চান, আপনাকে প্রথমে নেটওয়ার্ক ডিভাইস সিলেক্ট করতে হবে, তারপরে রাউটার সিলেক্ট করতে হবে। এখান থেকে যে কোনো একটা রাউটার ক্লিক করে ফাঁকা জায়গায় নিয়ে ছেড়ে দিতে হবে, ক্লিক করে টেনে ছেড়ে দিতে হবে এখানে। আর সুইচ নিয়ে কাজ করতে চাইলে এই সুইচের উপর ক্লিক করতে হবে, তখন অনেকগুলো মডেলের সুইচ আসবে, যে কোনো সুইচ নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে এটা ওয়্যারলেস ডিভাইস, এর উপর ক্লিক করলে অনেকগুলো মডেলের অ্যাক্সেস পয়েন্ট, ওয়াইফাই রাউটার, এই যে এখানে আছে টাওয়ার অ্যান্টেনা সহ এরকম বিভিন্ন ডিভাইস এখানে পাওয়া যাবে। আমরা প্রথমে একটা রাউটারের কনফিগারেশন শিখবো, এই জন্য এখান থেকে একটা রাউটার 1941 মডেল, একটা রাউটার 1841 মডেল, একটা রাউটার 2811 মডেল, এরকম 3টা রাউটার আমরা নিলাম। 3টা রাউটার নিলাম। এই 3টা রাউটার নিয়ে আমরা একটু চেক করে দেখবো যে রাউটার গুলোর মধ্যে কি কি কনফিগারেশন করা যায়, বা এই রাউটার গুলো যে মডেল টু মডেল, আমরা 3টা মডেলের রাউটার নিলাম, 1800, 1900, 2800, এগুলোর মধ্যে কি পার্থক্য আছে। প্রথমে আমরা এই 1800 রাউটারের উপরে কার্সরটা রাখি। এখানে দেখেন, এখানে রাউটার দেখাচ্ছে যে এইটার ডিভাইস নেম রাউটার 1, এটার মডেল নাম্বার দেখাচ্ছে 1841, এটার হোস্ট নেম দেখাচ্ছে রাউটার, তার নিচে দেখাচ্ছে পোর্ট ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1, তার নিচে ভিল্যান। তার মানে এই যে রাউটারটা আমরা দেখতে পাচ্ছি 1841 মডেলের, এই রাউটারে 2টা ফার্স্ট ইথারনেট পোর্ট আছে। ফার্স্ট ইথারনেট পোর্ট মানে হচ্ছে 100 Mbps স্পিডের পোর্ট আছে এখানে 2টা। আমরা যদি 1941 এর রাউটারটা দেখি, তাহলে এটাতে দেখেন রাউটার 0 দেখাচ্ছে, 1941 মডেল, হোস্ট নেম রাউটার, এর পোর্ট নাম্বার দেখাচ্ছে 2টা, একটা গিগাবিট ইথারনেট 0/0 আর একটা গিগাবিট ইথারনেট 0/1। তাহলে 1841 এর পোর্ট গুলো ছিল ফার্স্ট ইথারনেট মানে 100 Mbps এর, 1941 এর পোর্ট হচ্ছে 1000 Mbps এর। মডেল টু মডেল পার্থক্যটা কি দাঁড়ালো, তাহলে ওখানে 100 Mbps এর মানে ফার্স্ট ইথারনেট পোর্ট, আর এখানে হচ্ছে গিগাবিট ইথারনেট পোর্ট। এই রাউটারের পোর্ট গুলোর স্পিড বেশি। আবার 1811 এই রাউটারটাতে আমরা যাই, এখানে দেখেন ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 0/1। আমরা যদি এইখান থেকে আরো কোনো রাউটার নেই, যেমন এই যে 4321 এই মডেলের রাউটারটা যদি নিই, এখানে যদি আমরা দেখি, এটার আবার গিগাবিট ইথারনেট 0/0/0, গিগাবিট ইথারনেট 0/0/1 এরকম নামে ইন্টারফেস আছে। তো একটা রাউটারে ইন্টারফেসের নামগুলো ফার্স্ট ইথারনেট হতে পারে, গিগাবিট ইথারনেট হতে পারে, সিরিয়াল হতে পারে, এরকম বিভিন্ন নামে ইন্টারফেস থাকতে পারে। মডেল টু মডেল ইন্টারফেসের নামগুলো চেঞ্জ হবে। যখন যে রাউটারে আমরা কাজ করব, তখন সেই রাউটারে কাজ করার আগেই কমান্ড দিয়ে আমাদের দেখে নিতে হবে রাউটারের ইন্টারফেস গুলো কি নামে আছে। রাউটারের বডিতেও ইন্টারফেসের নামগুলো লেখা থাকে, সেটা দেখলেও আমরা বুঝতে পারবো। আমরা যদি 1841 বা 1941 রাউটারের উপরে সিঙ্গেল ক্লিক করি, এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোতে দেখেন, এটা একটু নিচে নামাই, এখানে ফিজিক্যাল অপশনে আমরা রাউটারটা ফিজিক্যালি দেখতে কেমন এটা দেখতে পাচ্ছি। এটাকে জুম ইন করলে একটু বড় দেখা যাবে। এটা হচ্ছে রাউটারের পাওয়ার সুইচ, এটা পাওয়ার কেবল, আর এই দিকে 2টা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, RJ45 পোর্ট আছে, এই 2টা হচ্ছে নেটওয়ার্ক পোর্ট, ইয়েলো কালার মার্ক করা। আর এই 2টা পোর্টের মধ্যে একটা হচ্ছে কনসোল পোর্ট, একটা অক্সিলারি পোর্ট। গতদিন আমরা জেনেছিলাম আমাদের রাউটারে কনসোল পোর্ট থাকে রাউটারকে কনফিগার করার জন্য, অক্সিলারি পোর্ট থাকে রাউটারকে টেলিফোন লাইনের সাথে কানেক্ট করে কনফিগার করার জন্য। 2টা গিগাবিট ইথারনেট পোর্ট আছে, এইগুলো নেটওয়ার্ক পোর্ট। এই পোর্টগুলোর সাহায্যে আমরা রাউটারের সাথে কম্পিউটার কানেক্ট করতে পারবো, রাউটারের সাথে সুইচ কানেক্ট করতে পারবো, রাউটারের সাথে আরো একটা রাউটার কানেক্ট করতে পারবো। এখানে 2টা আছে ইউএসবি পোর্ট, এই পোর্ট দিয়ে আমরা রাউটারের কনফিগারেশন ফাইলটা ব্যাকআপ নিতে পারবো। আর গতদিন একদম শেষের দিকে আমরা পড়েছিলাম রাউটার নন মডুলার হতে পারে, মডুলার হতে পারে, চ্যাসিস রাউটার হতে পারে।
এই রাউটার গুলো মডুলার রাউটার হওয়াতে এখানে দুইটা নেটওয়ার্ক পোর্ট বিল্ট ইন আছে। এর পাশাপাশি এখানে একটা ফাঁকা স্লট আছে যেখানে আমরা নেটওয়ার্ক মডিউল অ্যাড করে পোর্ট সংখ্যা বাড়াতে পারবো। এখানে আরো একটা ফাঁকা স্লট আছে, এখানেও একটা নেটওয়ার্ক মডিউল অ্যাড করে পোর্ট সংখ্যা বাড়ানো যাবে। এই রাউটারের দুইটা গিগাবিট ইথারনেট পোর্ট বিল্ট ইন আছে। চাইলে এখানে আমরা আরো দুইটা, আরো এখানে দুইটা, এখানে দুইটা, এখানে চারটা, এখানে চারটা, এরকম ভাবে বিভিন্ন সংখ্যক পোর্ট অ্যাড করা যাবে। অ্যাড করলে তখন এই একটা রাউটার এখন যেমন 2 পোর্ট কাজ করবে, পরে এটাতে 8টা পোর্ট 10টা পোর্ট কাজ করানো সম্ভব। মডুলার রাউটার গুলোতে আমরা গতদিন পড়েছি যে ভবিষ্যতে নেটওয়ার্ক পোর্ট অ্যাড করা যায়। এটা 1941 রাউটার। এরপরে দেখেন 1841 রাউটার। এই রাউটারকে যদি আমরা জুম ইন করি, এই রাউটারেও একই রকম দুইটা ফাঁকা স্লট আছে, এগুলোতে নেটওয়ার্ক মডিউল অ্যাড করা যাবে। এটা পাওয়ার সুইচ, এটা পাওয়ার কেবল, আর এইটা ফাস্ট ইথারনেট পোর্ট, এটা ফাস্ট ইথারনেট পোর্ট, এটা কনসোল পোর্ট, এটা অক্সিলারি পোর্ট। আগের রাউটারের সাথে পোর্ট গুলো ছিল গিগাবিট ইথারনেট, এই রাউটারের পোর্ট গুলো ফাস্ট ইথারনেট। আমরা এটাতেও কাজ করব। তারপরে 2811 এই রাউটারে আমরা দেখলাম যে এর পোর্ট গুলো ফাস্ট ইথারনেট পোর্ট, কিন্তু এইখানে আবার অনেকগুলো মডিউল লাগানোর অপশন আছে। এই রাউটারটাতে দেখেন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ফাঁকা স্লট আছে। এখানে আরো একটা বড় ফাঁকা স্লট আছে, এখানেও পোর্ট অ্যাড করা যাবে। এখানে দুইটা পোর্ট আছে বিল্ট ইন, এই যে এই দুইটা পোর্ট বিল্ট ইন, আর এটা পাওয়ার সুইচ, এটা পাওয়ার কেবল। এইখানে মডিউল অ্যাড করতে পারবো, এটাতে অনেকগুলো পোর্ট অ্যাড করা পসিবল। এটা হচ্ছে 4321। এই 4321-এও দুইটা পোর্ট বিল্ট ইন আছে, এখানে আরো পোর্ট অ্যাড করা যাবে। এটাকেও যদি আমরা জুম ইন করি, এটা হলো পাওয়ার সুইচ, এগুলো হচ্ছে নেটওয়ার্ক পোর্ট। এরকম বিভিন্ন ধরনের নেটওয়ার্ক পোর্ট আমাদের রাউটারে বিল্ট ইন থাকে। এরপরে আমরা মডুলার রাউটার গুলোতে নেটওয়ার্ক পোর্ট অ্যাড করতে পারি। আপাতত আমরা দুইটা রাউটারে কাজ করব, বাকিগুলো আছে থাক। আমরা এই 1941 রাউটারটার উপর ক্লিক করে এইটার কমান্ড লাইন ইন্টারফেস মোডে কাজ করব। এখানে কনফিগ একটা বাটন আছে, এই বাটনে আমরা কখনোই কাজ করব না। এই বাটনটা হচ্ছে একটা রাউটারকে গ্রাফিক্স মোডে কনফিগার করার ওয়ে। আমাদের সিসকো রাউটার গুলো গ্রাফিক্স মোডে কনফিগার করা যায় না, এই কারণে আমরা এই কনফিগ মোডে কোনো কাজ শিখবো না। প্র্যাকটিস করা কোনো দরকার নেই, আপনাকে সিএলআই মোডটা প্র্যাকটিস করতে হবে। কমান্ড লাইন ইন্টারফেস, এখানে ক্লিক করলে রাউটার এরকম মেসেজ দেখাচ্ছে। আমরা যখন একটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম অন করি, কম্পিউটার যখন অন করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম গ্রাফিক্স মোডে কাজ করে, কাজেই সে আমাদের বিভিন্ন ছবি দেখায়, জানালার ছবি দেখায়, সূর্যের আলো আসতেছে, এরকম বিভিন্ন ধরনের ছবি দেখায়। রাউটার গুলো, সিসকো রাউটার গুলো কাজ করে সিএলআই মোডে। এখানে কোনো ছবি দেখা যাবে না, সবকিছু টেক্সট মোডে দেখাবে। এখানে দেখেন সিসকো রাউটারের এটাকে এখান থেকে বুটিং শুরু হচ্ছে। রাউটারের অপারেটিং সিস্টেম রান করার আগেই হচ্ছে, আমাদের কম্পিউটারে যেমন অপারেটিং সিস্টেম রান করার আগে বায়োস রান করে, রাউটারে অপারেটিং সিস্টেম রান করার আগে রম মনিটর মোডটা রান করে। এই রম মনিটর মোড রান করে সে বেশ কিছু ইনফরমেশন আমাদের দেখায়। এই ইনফরমেশন গুলো আমরা শুরুতে একটু দেখে নিব, তারপরে কনফিগারেশন শুরু করা যাবে। এখান থেকে দেখেন, এখান থেকে এটা রাউটারের অপারেটিং সিস্টেমের ভার্সন, যেটা পরে আমরা দেখতে পারবো। এটার মেমোরি কি আছে, তারপরে এখানে কি কি পোর্ট আছে, পরবর্তীতে বিভিন্ন জায়গায় দেখাবে কি কি পোর্ট আছে। এই জায়গাতে দেখেন একটা মেসেজ আসছে, সেলফ ডিকম্প্রেসিং দ্য ইমেজ, অনেকগুলো হ্যাশ সাইন আসছে। এই জায়গাটাতে রাউটারের অপারেটিং সিস্টেম রান করে। এটা যদি ওকে আসে তাহলে হচ্ছে অপারেটিং সিস্টেম সাকসেসফুলি রান করেছে। যদি অপারেটিং সিস্টেম সাকসেসফুলি রান না করে তাহলে এই ওকেটা আসবে না, তখন রাউটারটা চলবে না। রাউটার চলবে না, বারবার রিবুট হতে থাকবে, এই সিস্টেম বুট স্টার্টআপ এটাই বারবার আসতে থাকবে। তখন চেক করতে হবে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে কিনা, দেন অপারেটিং সিস্টেম নতুন করে ইনস্টল করে দিতে হবে। এরপরে স্ক্রল করে আরো নিচের দিকে আসলে এখানে সিসকোর অফিসিয়াল অ্যাড্রেস আছে। এখানে নেটওয়ার্কে বা ডিভাইসের টেকনিক্যাল প্রবলেম হলে আপনি কিভাবে যোগাযোগ করবেন সেই ওয়েবসাইট দেয়া আছে। তারপরে এখানে দেয়া আছে এই রাউটারে কয়টা পোর্ট আছে, কি ধরনের পোর্ট আছে, র্যাম কতটুকু আছে, নন ভোলাটাইল র্যাম মানে এনভি র্যাম কতটুকু আছে, ফ্ল্যাশ মেমোরিতে কতটুকু স্পেস আছে, এই তথ্যগুলো এখানে দেয়া আছে। মোট কথা হার্ডওয়্যার সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা এখান থেকে পেতে পারি। এরপরে রাউটার আমাদেরকে একটা প্রশ্ন করেছে, বলেছে উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। উড ইউ লাইক টু এন্টার ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, এখানে ইয়েস নো কিছু একটা আমাদেরকে লিখতে বলেছে। এখানে
এই প্রশ্নের উত্তর না দিয়ে দেখেন রাউটার আমাদেরকে কি বলতেছে, বলতে চাচ্ছে যে আমরা ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগে ঢুকতে চাই কিনা, এটা আমাদের কাছে জিজ্ঞেস করেছে। এখন ইয়েস অথবা নো কোনো একটা অ্যান্সার এখানে দিয়ে তারপরে সামনে যেতে হবে, আদারওয়াইজ আমরা যদি এন্টার দিতে থাকি রাউটার আমাদের কোনো কাজ করতে দিবে না। দেখেন বারবার বলতেছে প্লিজ অ্যান্সার ইয়েস অর নো, কোনো একটা অ্যান্সার দিতে হবে। আমরা এই কনফিগারেশন ডায়ালগে ঢুকতে চাই নাকি চাই না, এটা রাউটারকে বলতে হবে। আমরা এখানে ইয়েস দিই, নো দিই, দুইটাই দিয়ে টেস্ট করি রাউটার আমাদের কি বলে। আমরা ইয়েস দিলাম মানে আমরা কনফিগারেশন ডায়ালগে ঢুকতে চাই, কনফিগারেশন ডায়ালগ গুলো দেখতে চাই। এন্টার দিলাম। এন্টার দিলে এখন সে আবার আরেকটা প্রশ্ন করেছে, উড ইউ লাইক টু এন্টার বেসিক ম্যানেজমেন্ট সেটআপ। আমরা এখানেও ইয়েস দিই, আমরা বেসিক ম্যানেজমেন্ট সেটআপে ঢুকতে চাই। এখন এই যে বেসিক ম্যানেজমেন্ট সেটআপে ঢুকতে চাইলাম, ইয়েস দিলাম, এখন রাউটার কিছু ইনফরমেশন আমাদের কাছে জানতে চাচ্ছে, বেসিক ম্যানেজমেন্টটা সে সেটআপ করতে চাচ্ছে, আমরা সেখানে ঢুকতে চাই কিনা জিজ্ঞেস করেছিল, কাজে আমরা এখানে ঢুকলাম। এখন সে আমাদের কাছে প্রশ্ন চাচ্ছে, বলছে এন্টার হোস্ট নেম। বাই ডিফল্ট একটা রাউটারের হোস্ট নেম দেওয়া থাকে রাউটার। এখন এই হোস্ট নেমটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি, কিছু না কিছু এখানে লিখে আমাদের সামনে যেতে হবে। ধরেন আমরা এটা ঢাকা লিখলাম, লিখে এন্টার দিলাম। এখন সে আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে, এন্টার ইনাবল সিক্রেট। আমরা পাসওয়ার্ড না দিয়ে সামনে যাই, দেখেন সামনে যাওয়ার কোনো সুযোগ নেই, পাসওয়ার্ড দিতেই হবে, না দিয়ে যাওয়া যাবে না। এখানে বলেছে দা ইনাবল সিক্রেট ইজ এ পাসওয়ার্ড। এখন আমরা যে ইনাবল সিক্রেট দিতে চাই, এই ইনাবল সিক্রেটটা হচ্ছে মূলত একটা পাসওয়ার্ড, তার মানে রাউটার আমাদের কাছে একটা পাসওয়ার্ড চাচ্ছে। Enable secret is a password used to protect access to the privileged execution mode and configuration mode. তার মানে এই পাসওয়ার্ড হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাওয়া এবং কনফিগারেশন মোডে যাওয়াটাকে প্রটেক্ট করবে। দিস পাসওয়ার্ড আফটার এন্টার্ড বিকাম এনক্রিপ্টেড ইন দ্য কনফিগারেশন। হাইলাইটেড অংশটাতে বলেছে দিস পাসওয়ার্ড আফটার এন্টার্ড বিকামস এনক্রিপ্টেড ইন দ্য কনফিগারেশন। তার মানে আমরা এখন যে পাসওয়ার্ডটা সেট করব, এই পাসওয়ার্ডটা সেট করা মাত্র এটা অটোমেটিক্যালি এনক্রিপ্টেড হয়ে যাবে, অটোমেটিক্যালি এনক্রিপ্টেড হয়ে যাবে এটা বলেছে। ধরেন আমরা এই পাসওয়ার্ডটা দিলাম ASD, এরকম একটা পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলাম, এটা এনক্রিপ্টেড হয়ে যাবে, পরে আর এটা ASD এই ফরম্যাটে দেখাবে না। এরপরে আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে, এটা বলেছিল ইনাবল সিক্রেট, আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে বলছে ইনাবল পাসওয়ার্ড। এবার ইনাবল পাসওয়ার্ড চাই আমাদের কাছে, বলেছে দা ইনাবল পাসওয়ার্ড ইজ ইউজড when you do not specify an enable secret password. কিছু কিছু পুরোনো ভার্সনে এটা কাজ করে না। আমরা এটা এন্টার দিই, দেখেন এবারও আমাদেরকে বলছে পাসওয়ার্ড না দিয়ে যাওয়া যাবে না। আমরা এটা QWE এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এবার বলছে ভার্চুয়াল টার্মিনাল পাসওয়ার্ড। The virtual terminal password is used to protect access to the router over a network interface. আমরা রাউটারকে যদি নেটওয়ার্ক ইন্টারফেসের মাধ্যমে অ্যাক্সেস করতে চাই, আমাদের রাউটারে গিগাবিট ইথারনেট পোর্ট আছে, ফাস্ট ইথারনেট পোর্ট আছে, এই পোর্টগুলোর মাধ্যমে যদি আমরা রাউটারে ঢুকতে চাই, রাউটারকে অ্যাক্সেস করতে চাই, তখন রাউটার আমাদের কাছে এই পাসওয়ার্ডটা চাইবে। এখন এই পাসওয়ার্ডটা আমাদেরকে সেট করতে বলেছে, এই পাসওয়ার্ডটা আমরা ZXC এরকম একটা পাসওয়ার্ড এখানে দিলাম। এরপরে সে SNMP নেটওয়ার্ক ম্যানেজমেন্ট করবো কিনা এগুলো জানতে চাচ্ছি। এখন দেখেন আমরা যখন শুরুতেই রাউটারকে বলেছিলাম, শুরুতেই রাউটার আমাদেরকে প্রশ্ন করেছিল যে আমরা ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগে ঢুকতে চাই কিনা, সেখানে আমরা বলেছি যে আমরা ঢুকতে চাই। এখন রাউটার একের পর এক ডায়ালগ বলে যাচ্ছে। আমরা যদি এখানে নো বলতাম, ইয়েস না বলে যদি নো বলতাম, তাহলে রাউটার এই ডায়ালগ গুলো বলতো না। এইখানে ইয়েস বলা আর নো বলার মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমি একটা ব্ল্যাঙ্ক রাউটার ওপেন করব, যে রাউটারে কোনো কনফিগারেশন নাই, তখনই রাউটার এখানে ইয়েস নো চাইবে। যদি কোনো কনফিগারেশন অলরেডি এই রাউটারে করা থাকে, তখন রাউটার এই ইয়েস নো অপশনটা চাইবে না। ইয়েস নো চাওয়া মানে এই রাউটারটা টোটালি ব্ল্যাঙ্ক, এখানে কোনো কনফিগারেশন নাই। এখন আমরা রাউটারকে বললাম ইয়েস, তার মানে রাউটার এই বেসিক কনফিগারেশন গুলো আগে আমাদের দিয়ে কমপ্লিট করাবে, তারপরে রাউটার আমাদের কন্ট্রোলে আসবে, তার আগে না। মানে আমরা এখানে ইয়েস দিলে রাউটার শুরুতেই আমাদের কন্ট্রোলে আসবে না, রাউটার আমাদেরকে কন্ট্রোল করবে। আর যদি আমরা এখানে ইয়েস না দিয়ে নো দিই, তাহলে রাউটার এই ডায়ালগ গুলো আর বলবে না, রাউটার শুরু থেকে আমাদের কন্ট্রোলে চলে আসবে, আমাদের যা যা কনফিগারেশন করার দরকার আমরা সেগুলো কনফিগারেশন করে নিতে পারবো। এই কারণে আমরা এখানে কখনোই ইয়েস দিব না, আমরা আসলে নো দিব। আমরা এটা পাওয়ার অফ করে দিই, রাউটারটা অফ করে দিয়ে আবার অন করে দিই। এই যে এটা গ্রিন থাকলে অন, যখন এটা একবার ক্লিক করে দিব তখন এটা গ্রিন থাকবে না, তখন অফ।
এখন রাউটার নতুন করে আবার রান করতেছে, রান করে সে আবার আগে আমাদের কাছে ইয়েস নো চাইবে। দেখেন আবার ইয়েস নো চাচ্ছে। এখন আমরা এখানে আর ইয়েস দিব না, আমরা এখানে দিব হচ্ছে নো। নো দিলে দেখেন কি বলে, আমরা এখানে নো দিলাম, নো দিলে রাউটার বলতেছে প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড। এন্টার কি চাপতে বলেছে, রিটার্ন মানে এন্টার। এন্টার দিলাম, তখন রাউটার তারপরে গ্রেটার দেন সাইন এরকম একটা জায়গাতে রাউটার অবস্থান করতেছে। আমরা এখন এই রাউটারে যা যা কনফিগারেশন কমান্ড দিব, সব কনফিগারেশন কমান্ড আমরা একটু সেভ করে রাখবো। এখানে নোটপ্যাড ফাইলে আমি এটা সেভ করে রাখবো, নোটপ্যাড ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। এখন যা কিছু কনফিগারেশন কমান্ড দেবো সবকিছু এখানে সেভ করা থাকে। আমরা এখানে দেখেন প্রথমেই কি করলাম, এই রাউটার আমাদের কাছে ইয়েস নো চাইলো, আমরা তখন তাকে নো দিলাম। নো দেওয়ার পরে রাউটার যে জায়গাটাতে অবস্থান করতেছে এই জায়গাটাকে বলে রাউটারের ইউজার মোড। এই জায়গাটা হচ্ছে রাউটার গ্রেটার দেন সাইন, এই অবস্থাটাকে বলা হবে ইউজার মোড, বা এটা পুরো নামটা হচ্ছে ইউজার এক্সিকিউশন মোড। ইউজার এক্সিকিউশন মোড, ইউজার মোড এবং অ্যাডমিনিস্ট্রেটর মোড। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজার মোড এবং অ্যাডমিনিস্ট্রেটর মোডের মধ্যে কিছু পার্থক্য আছে। কেউ বলতে পারবেন কি আছে পার্থক্য? ইউজার এবং অ্যাডমিনিস্ট্রেটর দুই মোডের মধ্যে পার্থক্য। অ্যাডমিন মোডে সে সবকিছু করতে পারে, আর ইউজার মোডে সে অনলি ফর লিমিট সে কাজ করতে পারে, সে ফুল অ্যাক্সেস করতে পারে না। ফুল অ্যাক্সেস করতে পারে না, ফাইন। আর কেউ আর কিছু বলবেন ইউজার মোড এবং অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে পার্থক্য কি? ইউজারে অ্যাপ্লিকেশন ইনস্টল করা যায় না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না, এই ধরনের অ্যাক্সেস গুলো নাই। বাট অ্যাডমিনের ফুল অ্যাক্সেস আছে। অ্যাডমিন ইউজার হলো এমনি লোকাল যে ইউজার আছে এগুলো ক্রিয়েট করতে পারে এবং ওকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিতে পারে, যেগুলা অ্যাডমিনের জন্য ওপেন থাকে বাট ইউজার ওপেন থাকে না ইউজারের জন্য। ওকে ফাইন, অনেকগুলো পয়েন্ট চলে আসছে। আমরা যদি এগুলোকে একটু সামারাইজ করি তাহলে ব্যাপারটা এরকম যে অ্যাডমিনিস্ট্রেটর মোড হচ্ছে একটা ডিভাইসের কন্ট্রোলার, অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ডিভাইসের কন্ট্রোলার। অ্যাডমিনিস্ট্রেটর নিজে নিজেকে কন্ট্রোল করতে পারে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার ক্রিয়েট করতে পারে, ইউজারকে কন্ট্রোল করতে পারে। ইউজারের সবকিছু কন্ট্রোল করার পাওয়ার থাকে না, অ্যাডমিনিস্ট্রেটর ডিফাইন করে দেয় ইউজার কি কি কাজ করতে পারবে। যেমন অ্যাডমিনিস্ট্রেটর যখন ডিফাইন করে দেয় ইউজার কোনো সফটওয়্যার রিমুভ করতে পারে না, কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারে না, ডিভাইসের আইপি দেখতে পারে না, আইপি চেঞ্জ করতে পারে না। তো ডিভাইসগুলোর মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সবচাইতে বেশি পাওয়ারফুল, সুপার ইউজার বলে কোনো কোনো অপারেটিং সিস্টেমে। লিনাক্সে যেমন বলে রুট ইউজার, সিসকো ডিভাইসে বলে হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। প্রিভিলেজ এক্সিকিউশন মোড, অ্যাডমিনিস্ট্রেটর মোড আর রুট মোড এগুলো হচ্ছে একই জিনিস, একটা ডিভাইসের কন্ট্রোলার। ইউজার ক্রিয়েটেড বাই দা অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার কন্ট্রোলড বাই দা অ্যাডমিনিস্ট্রেটর। তার মানে ইউজারের চাইতে অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষমতা বা প্রিভিলেজ অনেক বেশি। ইউজারকে কন্ট্রোল করে অ্যাডমিনিস্ট্রেটর, আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে টোটাল ডিভাইসটাকে কন্ট্রোল করে। আমরা এখন যে অবস্থায় আছি এই অবস্থাটাকে বলা হয় ইউজার এক্সিকিউশন মোড, সংক্ষেপে আমরা বলি ইউজার মোড। এই অবস্থায় থেকে আমরা রাউটারের কোনো কনফিগারেশন দেখতে পারবো না, কি কনফিগারেশন করা আছে এগুলো কোনো কিছু দেখতেও পারবো না, চেঞ্জ করতে পারবো না, নতুন করে কনফিগারেশন করতে পারবো না। এই লেভেলে শুধুমাত্র মনিটরিং লেভেলের কিছু কাজ করা যাবে। এই ইউজার মোড থেকে শুধুমাত্র মনিটরিং লেভেলের কিছু কাজ করা যাবে। আমরা যদি এই রাউটারের কোনো কনফিগারেশন দেখতে চাই, কনফিগারেশন চেঞ্জ করতে চাই বা নতুন করে কোনো কনফিগারেশন চেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে এই রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর হতে হবে। ইউজার মোড থেকে অ্যাডমিনিস্ট্রেটর মোডে যেতে হলে বা অ্যাডমিনিস্ট্রেটর হতে হলে আমরা এখানে একটা কমান্ড লিখবো enable, ইনাবল কমান্ড লিখে এন্টার দিলে তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন গ্রেটার দেন থেকে এটা হ্যাশ সাইন হয়ে গেছে। হ্যাশ সাইন হওয়া মানে আপনি এখন রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর হলেন। তাহলে শুরুতে আপনি রাউটারের ইউজার ছিলেন, এখন আপনি রাউটারের অ্যাডমিনিস্ট্রেটর। যখন এই হ্যাশ সাইন, এটাকে বলে অ্যাডমিনিস্ট্রেটর মোড, সিসকোর ভাষায় এটাকে বলে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। ইউজার এক্সিকিউশন মোড আর একটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড, আমরা সংক্ষেপে ইউজার মোড এবং প্রিভিলেজ মোড এরকম বলি। উইন্ডোজে আমরা যাকে বলি অ্যাডমিনিস্ট্রেটর, লিনাক্সে তাকে বলি রুট, আর সিসকোতে তাকে বলি প্রিভিলেজ এক্সিকিউশন মোড। এইগুলো সবই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, উইন্ডোজের ভাষায় অ্যাডমিনিস্ট্রেটর বলা হয়।
এরপরে এই যে ইউজার এক্সিকিউশন মোড থেকে আমরা প্রিভিলেজ এক্সিকিউশন মোডে আসলাম। এখানে এসে আমরা রাউটারের কি কি হার্ডওয়্যার আছে, রাউটারে কি কি কনফিগারেশন আছে এগুলো চেক করতে পারবো। এই অবস্থায় থেকে আমরা শো কমান্ড ইউজ করতে পারবো। শো মানে রাউটারে এখানে যখন আমরা কাজ করব সব কাজ করতে হবে কমান্ড লিখে লিখে, গ্রাফিক্স মোডে কোনো কাজ করার সুযোগ নেই। শো কমান্ড মানে হচ্ছে আমরা রাউটারকে বলছি দেখাও। এখন রাউটারে বিভিন্ন মেমোরি আছে, রাউটারে বিভিন্ন কনফিগারেশন করা আছে, আমরা কি দেখতে চাই এটা রাউটারকে বলতে হবে। আমরা গতদিন পড়েছি রাউটারে 3টা মেমোরি আছে, একটা হচ্ছে র্যাম, একটা এনভিরাম আর একটা ফ্ল্যাশ, 3টা মেমোরি। এই 3টা মেমোরির কন্টেন্ট গুলো যদি আমরা দেখতে চাই তাহলে র্যামের কন্টেন্ট গুলো দেখার জন্য কমান্ড দিতে হবে শো রানিং কনফিগ, রানিং হাইফেন কনফিগ। এইভাবে এই কমান্ড যখন আমরা দিব, এই কমান্ড দিলে আউটপুট আসবে ফ্রম র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি থেকে আউটপুট আসবে। আমরা যদি এরকম আরো একটা কমান্ড দিই শো স্টার্টআপ কনফিগ, স্টার্টআপ কনফিগ, এই কমান্ড দিলে আউটপুট আসবে এনভিরাম থেকে, নন ভোলাটাইল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এনভিরাম থেকে আউটপুট আসবে যখন আমরা শো স্টার্টআপ কনফিগ কমান্ড দিই। তারপর যখন কমান্ড দেব শো ফ্ল্যাশ, ফ্ল্যাশের পর একটা কোলন আছে, কোলন সহ কমান্ড দিতে হবে। এই কমান্ড দিলে আউটপুট আসবে ফ্ল্যাশ মেমোরি থেকে। 3টা মেমোরি সম্পর্কে আমরা জেনেছি। এই 3টা মেমোরির কন্টেন্ট গুলো দেখতে চাইলে এই কমান্ড গুলো ইউজ করতে হবে। এগুলো নিয়মিত প্র্যাকটিস করলেই কমান্ড গুলো স্পেলিং সহ মুখস্থ হয়ে যাবে। আমরা এখান থেকে এক এক করে কমান্ড গুলো ইউজ করে দেখেন। প্রথম কমান্ড হচ্ছে শো রানিং কনফিগ, রানিং হাইফেন কনফিগ। পরীক্ষার সময় যখন ল্যাব কোশ্চেন গুলো আসবে তখন আপনাকে এই শো রানিং কনফিগ ফুল কমান্ডটা টাইপ করতে হবে। শর্ট কমান্ড ব্যবহার করা যাবে না। শর্ট কমান্ড ব্যবহার করলে নম্বর কাটা যাবে। প্রতিবার শর্ট কমান্ড লিখলে 1 নম্বর করে কাটা যাবে। আমরা যেখানেই সিএলআই মোডে কাজ করি সেখানেই ম্যাক্সিমাম জায়গাতে শর্ট কমান্ড ব্যবহার করার একটা সুযোগ আছে, শর্ট কমান্ড কাজ করে। কিন্তু সিসকোর পরীক্ষাতে আপনি যখন শর্ট কমান্ড ইউজ করবেন প্রতিবার শর্ট কমান্ডের জন্য 1 নম্বর করে কাটা যাবে। ট্যাব ইউজ করবেন 1 নম্বর করে কাটা যাবে। আমি প্রথমে এই কমান্ডটা দিই, দিলে কি আউটপুট আসে এটা দেখাই, তারপরে শর্ট কমান্ড, ট্যাব এগুলো সম্পর্কে আরো কিছু বলবো। দেখেন শো রানিং কনফিগ কমান্ড দিলাম, তখন রাউটার আমাদেরকে কি আউটপুট দেখাবে এটা প্রথমে তৈরি করে, তারপরে আমাদেরকে আউটপুট গুলো দেখায়। এখানে আউটপুট গুলো দেখাচ্ছে। এটা হলো রাউটারের অপারেটিং সিস্টেমের ভার্সন 15.1, অপারেটিং সিস্টেমের ভার্সন এটা। এরপরে দেখেন নো সার্ভিস টাইম স্ট্যাম্পস লগ ডেট টাইম মিলিসেকেন্ড, এমসেক মানে মিলিসেকেন্ড, নো সার্ভিস টাইম স্ট্যাম্পস ডিবাগ ডেট টাইম মিলিসেকেন্ড, নো সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। সিসকো রাউটারে কোন লাইনের সামনে যদি নো লেখা থাকে তাহলে বুঝতে হবে এই লাইনটা ডিসেবল করা আছে। আমরা যখন লিনাক্সে কাজ করি তখন লিনাক্স ফাইলে বিভিন্ন লাইনের সামনে আমরা হ্যাশ দেখি, হ্যাশ লেখা থাকে, বিভিন্ন লাইনের সামনে এরকম হ্যাশ দিয়ে কিছু লেখা থাকে, তার মানে হচ্ছে এই লাইনটা ডিসেবল করা। যখন এই ফাইলটা এক্সিকিউট হয় তখন প্রসেসর এই লাইনটা রিড করে না, এই লাইনটা রিড করে না, যেগুলো সামনে হ্যাশ না থাকে সেগুলো রিড করে। এই হ্যাশ দেওয়া মানে ডিসেবল করে রাখা। আমরা যখন স্টুডেন্ট লাইফে সি প্রোগ্রামিং করতাম তখন এরকম স্ল্যাশ দিয়ে স্টার মার্কস দিয়ে আমরা কিছু একটা লিখতাম, আবার স্টার মার্কস দিয়ে স্ল্যাশ দিয়ে রাখতাম। এই স্টার মার্ক স্ল্যাশের ভেতরে এখানে যা লিখলাম এটা হচ্ছে ডিসেবল হয়ে থাকে, কমেন্ট করে রাখা আমরা বলি। এইটা যখন আমরা প্রোগ্রামটা এক্সিকিউট করি তখন এই অংশটা রান করে না। আমাদের রাউটারেও একই রকম, সিসকো রাউটারে যখন আমরা কাজ করব তখন যে লাইনগুলোর সামনে আমরা নো লেখা দিব এই লাইনগুলো এক্সিকিউট হবে না, এগুলো ডিসেবল হয়ে আছে, এই সার্ভিসগুলো কাজ করবে না। এই যে 3টা সার্ভিসের কথা বলেছে, এই 3টা সার্ভিস বিভিন্ন কাজ করে, আমরা পরবর্তী ক্লাসগুলোতে জানবো। এই কাজগুলো ডিসেবল করে দেয়া আছে, তার মানে এই কাজগুলো অটোমেটিক্যালি এক্সিকিউট হবে না। আমরা যদি এই কাজগুলো এক্সিকিউট করতে চাই তাহলে এই সার্ভিসগুলো ইনেবল করতে হবে। কমান্ড দিয়ে এই সার্ভিসগুলো ডিসেবল করা আছে এগুলোকে ইনেবল করে নিতে হবে। এরপরে রাউটারের হোস্ট নেম, বাই ডিফল্ট রাউটারের হোস্ট নেম রাউটার আর সুইচের হোস্ট নেম সুইচ দেয়া থাকে। এরপরে আপনি চাইলে এই নামগুলো চেঞ্জ করে নিতে পারেন। আমরা সাধারণত নামগুলো চেঞ্জ করে নেই আমাদের অফিসের নামে অথবা লোকেশনের নামে। যখন আমাদের একটাই রাউটার তখন আমরা অফিসের নামটা দিই, আবার যখন আমাদের 10, 20টা, 50টা রাউটার তখন আমরা লোকেশন অনুযায়ী রাউটার গুলোর হোস্ট নেম দিই। এই নাম বাই ডিফল্ট রাউটার দেয়া থাকে, প্রয়োজনে যা ইচ্ছা করে নেওয়া যাবে। তারপরে দেখেন নো আইপি সেফ, নো IPv6 সেফ, এগুলো আইপির কিছু সার্ভিস যেগুলো ডিসেবল করা আছে।
তারপরে এটা হলো রাউটারের অপারেটিং সিস্টেমের লাইসেন্স। রাউটারের অপারেটিং সিস্টেমের লাইসেন্সের সিরিয়াল নাম্বার এটা। এটা হলো লাইসেন্সের সিরিয়াল নাম্বার। এরপরে দেখেন এই যে মোর মানে আপনি এন্টার দিলে পরবর্তী এক লাইন করে আসবে, আর কিবোর্ড থেকে স্পেস বার চাপলে একটা করে পেজ আসবে, পরবর্তী পেজ। যেমন আমরা এন্টার দিচ্ছি, এক লাইন করে আসতেছে। স্প্যানিং ট্রি মোড পিভিএসটি। স্প্যানিং ট্রি প্রোটোকল একটা প্রোটোকল, যে প্রোটোকলের মাধ্যমে আমরা নেটওয়ার্কে লুপ প্রিভেন্ট করি। লুপ প্রিভেন্ট করার জন্য একটা প্রোটোকল আমাদের রাউটারের মধ্যে দেয়া আছে। এটাও কিভাবে কাজ করে আমরা জানবো। এখন স্পেস বার দিয়ে দেখেন পরের এক পেজ আসছে। এক পেজের মধ্যে আমাদেরকে রাউটার বলতেছে ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0, এই রাউটার একটা ইন্টারফেস আছে। গিগাবিট ইথারনেট 0/1 আরো একটা ইন্টারফেস আছে। এই দুইটা ইন্টারফেসেরই স্পিড হচ্ছে 1000 Mbps। এরপরে এখানে দেখেন বলেছে নো আইপি অ্যাড্রেস, তার মানে এখানে আইপি অ্যাড্রেস নাই, এই সার্ভিসটা নো করা আছে। ডুপ্লেক্স অটো, স্পিড অটো, এই টার্মগুলো মানে হচ্ছে ডুপ্লেক্স এবং স্পিড, এগুলোর মানে হলো আমাদের এই পোর্টটা গিগাবিট ইথারনেট পোর্ট। গিগাবিট ইথারনেট পোর্ট মানে এটা একটা ফুল ডুপ্লেক্স পোর্ট, আর এটার স্পিড হচ্ছে 1000 Mbps। আমরা যদি একটা রাউটারের গিগাবিট ইথারনেট পোর্টকে এর চাইতে লো স্পিডের কোনো ডিভাইসের সাথে কানেক্ট করে দিই, একটা কম্পিউটারের সাথে কানেক্ট করলাম, এইটার স্পিড 1000 Mbps এর কম, তাহলে রাউটার অটোমেটিক্যালি লো স্পিডে কনভার্ট হয়ে যাবে। এই ডিভাইসের সাথে নেগোশিয়েট করে সে এখানে একটা স্পিড ঠিক করে নেবে, যেটা রাউটারও বুঝতে পারে, কম্পিউটারও বুঝতে পারে। অটো মোড দেয়া মানে হচ্ছে রাউটার ডিভাইসের সাথে কানেক্ট হয়ে অটোমেটিক্যালি মোডটা চেঞ্জ করে নেবে, স্পিড চেঞ্জ করে নেবে। আরটা হচ্ছে ডুপ্লেক্স। রাউটারের এই পোর্ট হচ্ছে ফুল ডুপ্লেক্স। যদি একে হাফ ডুপ্লেক্স কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা হয়, সিমপ্লেক্স কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা হয়, তাহলে রাউটার অটোমেটিক্যালি তার ডুপ্লেক্সটাও এখানে চেঞ্জ করে নিতে পারে। ম্যানুয়ালি আমাদের চেঞ্জ করতে হবে না। কোন কোন ব্র্যান্ডের রাউটারে এটা ম্যানুয়ালি চেঞ্জ করতে হয়, যেমন ডেল এর ব্র্যান্ডে কমান্ড দিয়ে স্পিড কত বলে দিতে হয় পোর্টে, ডুপ্লেক্স কি হবে পোর্টে বলে দিতে হয়। বাট সিসকো রাউটারে এগুলো অটো মোড আছে, মানে আপনি কানেক্ট করলে সে অটোমেটিক্যালি যে স্পিডে কাজ করা দরকার, যে মোডে কাজ করা দরকার, এগুলো ঠিক করে নিবে। একদম লাস্ট লাইনে আছে শাটডাউন। এর মানে হচ্ছে রাউটারের এই পোর্টগুলো বাই ডিফল্ট অফ করা আছে। একটা রাউটারে যতগুলো পোর্ট থাকে সবগুলো পোর্ট বাই ডিফল্ট অফ করা থাকে। এই পোর্টগুলো যদি আমরা ইউজ করতে চাই তাহলে পোর্টগুলোকে অন করে নিতে হবে, পোর্ট অফ করা আছে। একটা রাউটারের পোর্টে 4টা ইনফরমেশন আছে দেখেন, আইপি অ্যাড্রেস নাই, ডুপ্লেক্স অটো, স্পিড অটো, শাটডাউন করা। আমরা যদি এই রাউটার পোর্টটা ইউজ করতে চাই তাহলে এখানে একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, পোর্টটাকে অন করতে হবে। এই দুইটা কমান্ড এখানে ম্যান্ডেটরি, অবশ্যই এই দুইটা কমান্ড দিতে হবে। এই দুই কমান্ডের কোনো একটা মিসিং থাকলে এই পোর্ট কাজ করবে না। আমরা যখন পোর্ট কনফিগারেশন করি তখন এগুলো আরো ভালো করে জেনে নিই। এরপরে গিগাবিট ইথারনেট 0/1, এখানেও একই রকম ইনফরমেশন আছে। আরেকটা পোর্ট আছে এখানে ভার্চুয়াল ল্যান 1, VLAN 1। এই ভার্চুয়াল ল্যানের মধ্যেও কোনো আইপি অ্যাড্রেস নাই এবং এই পোর্টটাও শাটডাউন করা আছে। ভার্চুয়াল ল্যান পোর্টটা কোনো ফিজিক্যাল পোর্ট না। আমরা গিগাবিট ইথারনেট পোর্ট, তারপর ফাস্ট ইথারনেট পোর্ট, এই পোর্টগুলো দেখতে পারি। এখানে ক্লিক করলেই পোর্টগুলো দেখা যায়। আমরা এই যে এখানে দেখতে পাই এটা একটা গিগাবিট পোর্ট, এটা একটা গিগাবিট পোর্ট। বাট ভার্চুয়াল পোর্টগুলো দেখা যাবে না, এই ভিল্যান পোর্টগুলো দেখা যাবে না। এই জন্য এগুলোতে কারোর সাথে কানেক্টিভিটিও করা যাবে না। এই পোর্টগুলো যেহেতু কোনো ফিজিক্যাল পোর্ট না, এগুলোর সাথে কোনো ডিভাইসের কানেক্টিভিটি করা যাবে না। এই কারণে এখানে ডুপ্লেক্স এবং স্পিডের টার্মগুলো নাই। এখানে আইপি অ্যাড্রেস দেওয়া যাবে, ভার্চুয়ালি কানেক্ট করা যাবে, ফিজিক্যালি কানেক্ট করা যাবে না। তারপরে আইপি ক্লাসলেস। ডুপ্লেক্সের ইস্যুটা দেখেন, আমরা জানি যে আমাদের নেটওয়ার্কিং ডিভাইস গুলোতে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এই 3 ধরনের কমিউনিকেশন সিস্টেম থাকে। এটা জানি তো, তাই না? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, ট্রাফিক শুধু একদিকে যাবে। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে ট্রাফিক একবার যাবে একবার আসবে, একই পাতে যাবে একই পাতে আসবে। মানে এই দুইটা কম্পিউটার কানেক্টিভিটি থাকলো, এই পাতেই ট্রাফিক এইদিকে যাবে, এই পাতেই ট্রাফিক এইদিকে আসবে, তখন এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। একবার যাবে একবার আসবে, যেহেতু পাথ একটা, এট দ্য সেম টাইম ট্রাফিক ট্রান্সমিট রিসিভ বোথ পসিবল না, এটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর ফুল ডুপ্লেক্স হচ্ছে এই একটা পাতের পাশাপাশি আরো একটা কমিউনিকেশন পাথ থাকবে, একটা দিয়ে ট্রাফিক এইদিকে যাবে আর একটা দিয়ে ট্রাফিক এইদিকে আসবে। এটা হলো ফুল ডুপ্লেক্স কমিউনিকেশন, এফডি,
ফুল ডুপ্লেক্স মানে এই ডিভাইস ফুল একই সাথে ট্রাফিক ট্রান্সমিট করতে পারবে, রিসিভ করতে পারবে। তো আমাদের গিগাবিট ইথারনেট পোর্ট এটা হচ্ছে একটা ফুল ডুপ্লেক্স ডিভাইস, ফুল ডুপ্লেক্স পোর্ট। এখন একে যদি আমি একটা হাফ ডুপ্লেক্স কোন সুইচের সাথে কানেক্ট করি বা হাবের সাথে, সুইচ তো হাফ ফুল ডুপ্লেক্স ডিভাইস, এটাকে একটা হাবের সাথে কানেক্ট করলাম, হাব হচ্ছে হাফ ডুপ্লেক্স, তাহলে এই পোর্টের সাথে যখন কানেক্ট করব রাউটারের গিগাবিট পোর্ট এটার সাথে কমিউনিকেট করে অটোমেটিক্যালি এই পোর্টটা হাফ ডুপ্লেক্স হয়ে যাবে। এই ডুপ্লেক্স অটো মানে তার ক্যাপাসিটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। যদি আমি একে কোনো সিমপ্লেক্স ডিভাইসের সাথে কানেক্ট করি, কোনো হাফ ডুপ্লেক্স ডিভাইসের সাথে কানেক্ট করি, তাহলে অটোমেটিক্যালি সে সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স হয়ে যাবে। আর যদি কোনো ফুল ডুপ্লেক্সের সাথে কানেক্ট করি, এটা যদি আমি একটা সুইচের সাথে কানেক্ট করি, তাহলে তো সুইচও ফুল ডুপ্লেক্স, সেও ফুল ডুপ্লেক্স, তখন সে ফুল ডুপ্লেক্সেই কাজ করবে। ডুপ্লেক্স অটো মানেই হচ্ছে ওই ডিভাইসের সাথে নেগোশিয়েট করে সে তার ডুপ্লেক্সটা ঠিক করে নিবে। ক্লিয়ার? আচ্ছা স্যার জি সেক্ষেত্রে দেখা যায় যে যদি সেটা রাউট সুইচের সাথে যায় স্যার, সেক্ষেত্রে স্পিডটা বেশি পাবে যেহেতু সে ফুল ডুপ্লেক্স পাচ্ছে, আর হাবের সাথে গেলে তো সে হাফ ডুপ্লেক্স পাবে, সেক্ষেত্রে তো হ্যাঁ, তার হাবের সাথে গেলে তার স্পিডও কমে যাবে, ডুপ্লেক্সও কমে যাবে। হাবের স্পিড হচ্ছে 10 Mbps, কাজেই তার স্পিড কমে যাবে। আবার হচ্ছে হাফ ডুপ্লেক্স, কাজেই ডাটা কমিউনিকেশনটা অনেক স্লো হয়ে যাবে। মানে ঠিক স্যার আছে? ফুল ডুপ্লেক্স হলো একদিক থেকে ডাটা রিসিভ হবে আর আরেক দিক থেকে আপনার হচ্ছে ট্রান্সফার হবে। ট্রান্সমিট হবে, হ্যাঁ, ফুল ডুপ্লেক্স মানে এই জন্য সেই ক্ষেত্রে দেখা যাবে স্পিডটা ভালো পাবো। গতদিন একটা অবশ্যই ক্লাসে ভালো। বলছিলেন এই বিষয়ে। হ্যাঁ, অবশ্যই আচ্ছা ভালো। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা এই পর্যন্ত দেখতেছিলাম আইপি ক্লাসলেস। আইপি ক্লাসলেস মানে হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস আগামী ক্লাসেই পড়বো, তারপরের ক্লাসে কি আমরা আবার আইপি অ্যাড্রেসের কিছু ক্যালকুলেশন শিখবো। ওই ক্যালকুলেশনের সময় আমরা জানবো যে আইপি অ্যাড্রেসের এ বি সি ডি এরকম কিছু ক্লাস আছে। তারপরে একটা লেভেলে গিয়ে আবার এই ক্লাসগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছে, ক্লাসলেস ঘোষণা করা হয়েছে। এইটা ক্লাসলেস মানে সে আইপি অ্যাড্রেসের সব ধরনের ক্যালকুলেশন সাপোর্ট করে। আমরা আইপি ক্যালকুলেশন গুলো যখন পড়বো তখন আমরা জানবো যে রাউটারের কোন রাউটিং প্রোটোকল ক্লাসলেস সাপোর্ট করে না, কোন রাউটিং প্রোটোকল ক্লাসলেস সাপোর্ট করে। ক্লাসলেস মানে হচ্ছে সে আইপির সব ধরনের ক্যালকুলেশন সাপোর্ট করে। তারপরে হচ্ছে আইপি ফ্লো এক্সপোর্ট ভার্সন 9, এটা হলো আইপির একটা সার্ভিস, এটা 9 ভার্সন এখানে এনাবল করা আছে। এরপরে আরো নিচের দিকে আছে হচ্ছে লাইন কন 0, এটা হচ্ছে রাউটারের একটা কনসোল পোর্ট। লাইন অক্স 0, এটা হচ্ছে একটা অক্সিলারি পোর্ট। লাইন VTY04, এই যে কন 0 অক্স 0 এগুলো হচ্ছে মূলত আমরা রাউটারে যে একটা কনসোল পোর্ট দেখতেছি, এটা হলো কনসোল পোর্ট, নিচেরটা এটা হলো অক্সিলারি পোর্ট, এখানে ছোট্ট করে কনসোল লেখা আছে এই জায়গাটায়, ঠিক আছে। আর এটা হচ্ছে অক্সিলারি পোর্ট, এই কনসোল পোর্টের জন্য এই লাইনটা লাইন কন 0, তারপরে অক্সিলারি পোর্টের জন্য লাইন অক্স 0। আর এই যে একটা লাইন আছে লাইন VTY04, এই VTY হচ্ছে ভার্চুয়াল টেলিটাইপ। এইগুলো হচ্ছে রাউটারের ভার্চুয়াল পোর্ট, এগুলো রাউটারের ভার্চুয়াল পোর্ট। এই পোর্টগুলোতে আপনার 5টা পোর্ট আছে টোটাল 0 থেকে 4 পর্যন্ত। এটা যেমন 0 একটা পোর্ট আছে, এটা 0 একটা পোর্ট আছে, আর এটা 0 4 মানে 0 1 2 3 4 এরকম 5টা পোর্ট আছে 0 থেকে 4 পর্যন্ত। এর মানে হচ্ছে এই পোর্ট দিয়ে এট দ্য সেম টাইম রাউটারকে 5টা লোকেশন থেকে লগ ইন করা যাবে। এই পোর্ট গুলো দিয়েই আমরা রাউটারে টেলনেট লগ ইন করি। টেলনেট লগ ইন আমরা শিখবো, রাউটারকে আমরা রিমোট থেকে লগ ইন করি। যেমন আমি ঢাকাতে আছি, রাউটার বগুড়াতে আছে, আমি ঢাকায় বসে বগুড়া রাউটারটা অ্যাক্সেস করতে পারবো, চিটাগাং এর রাউটারটা অ্যাক্সেস করতে পারবো টেলনেট সার্ভিসের মাধ্যমে, SSH সার্ভিসের মাধ্যমে। যখন আমরা টেলনেট এবং SSH সার্ভিসের মাধ্যমে রাউটারকে অ্যাক্সেস করি, তখন এই VTY পোর্ট দিয়ে অ্যাক্সেস করি। সেক্ষেত্রে VTY পোর্ট আছে 0 থেকে 4 পর্যন্ত 5টা, তার মানে এট দ্য সেম টাইম 5টা লোকেশন থেকে এই রাউটারটাকে অ্যাক্সেস করা যাবে। এটা গেল হচ্ছে আমরা রাউটারের শো রানিং কনফিগের আউটপুট দেখলাম, শো রানিং কনফিগের আউটপুট। এখন আমি একটু আগে বলছিলাম যে রাউটারে যদি শর্ট কমান্ড ইউজ করি তাহলে নম্বর কাটা যাবে। দেখেন আমি যদি sh রান এইটুকু লিখে এন্টার দিই, তাহলে শো রানিং কনফিগের যে আউটপুট আছে সম্পূর্ণ আউটপুটটাই আসে। দেখেন আমি স্পেস বার দিলে নিচে সম্পূর্ণটা দেখা যাচ্ছে, টোটালটাই দেখা যাচ্ছে। আমরা যদি showrunning-config এই কমান্ড না লিখে sh রান এই কমান্ড পরীক্ষার সময় লিখি, শর্ট কমান্ড লেখার অভিযোগে 1 নম্বর কাটা যাবে। আবার sh লিখে ট্যাব দিলে কিবোর্ড থেকে ট্যাব কি এটা চাপলে OW টা চলে আসে, run লিখে ট্যাব দিলে বাকি অংশটা চলে আসে। CLI মোড গুলোতে এই সুবিধাটা আছে যে 1-2টা লেটার লিখে ট্যাব দিলে পুরো কমান্ডটা চলে আসে। তার মানে ট্যাব কমপ্লিশন কাজ করে এখানে। পরীক্ষার সময় এটা ইউজ করা যাবে না, কাজ করে বাট পরীক্ষার সময় এটা ইউজ করা যাবে না।
পরীক্ষার সময় এই যে আমি 2বার ট্যাব চাপলাম এর জন্য 2 নম্বর কাটা যাবে। আপনি একটা কনফিগারেশন করতে গিয়ে যতবার ট্যাব চাপবেন ততবার 1 করে নেগেটিভ মার্কিং হতে থাকবে, যতবার শর্ট কমান্ড দিবেন ততবার 1 করে নেগেটিভ মার্কিং হবে। এই কারণে পরীক্ষার সময় এগুলো ইউজ করা যাবে না। বাসায় যখন প্র্যাকটিস করবেন প্রথম থেকেই আপনি ফুল কমান্ড লিখে লিখে টাইপ করে করে প্র্যাকটিস করবেন, তাহলে কমান্ড গুলো মুখস্থ হয়ে যাবে। পরীক্ষাতে আপনার শর্ট কমান্ড বা ট্যাব ইউজ করতে হবে না। অনেক সময় এরকম হয় যে একটা ল্যাবে 20 নম্বর আছে, ওইটাতে ট্যাব আর শর্ট কমান্ড মিলিয়ে ওইখানে দেখা গেল 8-9 শুক্রবারের নম্বর সাথে কথা হলো, 10 শুক্রবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলো, শুক্রবার একটা হাইপি বললো, হাইপি তো পিন পাই না, এটা ব্যাক থেকে আসছে। আমাকে কিছু ম্যাক পালো আইপি বসাই নাই, তাহলে ওরে ও আইপি বসাই নাই, বা হয়তো বা ওটাই হয় না, 7টা না 8টা হইতেই পারে। পার্সোনাল কথা বললে একটু মাইক্রোফোন গুলো অফ করে নেবেন। আচ্ছা, আমরা শো রানিং কনফিগ দেখলাম, এইবার হচ্ছে শো স্টার্টআপ কনফিগ। শো স্টার্টআপ হাইফেন কনফিগ, এটা আরেকটা কমান্ড। আমরা টেক্সট ফাইলে একটু নোট রেখেছিলাম যে শো রানিং কনফিগ দিলে আউটপুট আসবে র্যাম থেকে, স্টার্টআপ কনফিগ দিলে আউটপুট আসবে এনভিরাম থেকে। এখন দেখেন আমরা এনভিরাম থেকে যদি আউটপুট দেখতে চাই, রাউটার দেখাচ্ছে স্টার্টআপ কনফিগ ইজ নট প্রেজেন্ট। এটা দেখানোর কারণ হচ্ছে আমাদের রাউটারে এখনো পর্যন্ত আমরা কোনো কনফিগারেশন সেভ করি নাই, আর এই এনভিরামটা এখনো টোটালি ব্ল্যাঙ্ক আছে, এনভিরামে কোনো কন্টেন্ট নাই, এই কারণে দেখাচ্ছে স্টার্টআপ কনফিগে কিছু নাই। আরেকটা কমান্ড আছে শো ফ্লাশ FLSH, এবার কোলন শো ফ্লাশ। এবার যদি আমি এন্টার দিই, এখন বলতেছে এখানে ফ্ল্যাশ মেমোরিতে কি কি ফাইল আছে। ফ্ল্যাশ মেমোরিতে এই একটা ফাইল .bin ফাইল, এটা হলো রাউটারের অপারেটিং সিস্টেম। আর XML ফাইল, এগুলো হচ্ছে রাউটারের অপারেটিং সিস্টেমের হেল্পিং টুলস। এগুলোও ছোট ছোট সফটওয়্যার যেগুলো অপারেটিং সিস্টেমকে হেল্প করে। টোটাল 3টা ফাইল আছে এখানে। 3টা ফাইল কোনটা কত সাইজ সেটাও এখানে দেখা যাচ্ছে। এই 3টা ফাইল আছে রাউটারের ফ্ল্যাশ মেমোরিতে। ফ্ল্যাশ মেমোরি দেখার কমান্ড হচ্ছে শো FLSH এরপরে কোলন। এই কোলনটাই যদি আমি না দিই তাহলে 1 নম্বর কাটা যাবে, কোলন সহ কমান্ড দিতে হবে। আমরা 3টা শো কমান্ডের আউটপুট দেখলাম। শো রানিং কনফিগ এটা দেখলাম, শো স্টার্টআপ কনফিগ দেখলাম, শো ফ্ল্যাশ দেখলাম। আরো অনেক শো কমান্ড আছে, কাজ করার সময় আস্তে আস্তে এগুলো চলে আসবে। এখন আমরা এই রাউটারে কিছু কনফিগারেশন করতে চাই। আমরা একটু শো রানিং কনফিগ দিয়ে দেখি কি কি কনফিগারেশন আমরা করতে চাই। শো রানিং কনফিগ, এটা যদি আমরা একটু ফুল স্ক্রিন করি তাহলে একদম শুরুতে রাউটারের একটা হোস্ট নেম আছে রাউটার, আমরা এই জায়গাটা চেঞ্জ করব। এই জায়গাটা চেঞ্জ করব। এই জায়গাটা চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রিভিলেজ মোড থেকে আরো একটা অ্যাডভান্স লেভেল মোডে যেতে হবে। এটার জন্য কমান্ড দিতে হবে কনফিগার টার্মিনাল। কনফিগার টার্মিনাল এই কমান্ড দিলে একটা মেসেজ আসছে, দেখেন এটাকে বলে লগ মেসেজ। আমরা যখন রাউটারে বিভিন্ন কাজ করব কমান্ড দিব, তখন রাউটার এরকম মেসেজ আমাদের দিতে থাকবে, কি কাজ হচ্ছে আমাদেরকে নোটিস করবে। বলছে এন্টার কনফিগারেশন কমান্ডস, মানে এখন আমরা কনফিগারেশন কমান্ড গুলো এন্টার করতে পারবো। 1 পার লাইন, এক লাইনে একটার বেশি কমান্ড দেওয়া যাবে না। এন্ড উইথ কন্ট্রোল জেড, আমরা যদি এখান থেকে বের হতে চাই কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে জেড চাপতে হবে, তাহলে আমরা আবার প্রিভিলেজ মোডে ব্যাক করতে পারবো। অথবা এখানে এক্সিট কমান্ড চাপলেও হবে, এক্সিট কমান্ড লিখেও এন্টার দিলে কাজ করবে। আমরা এই যে কনফিগার টার্মিনাল কমান্ড দিয়ে একটা স্টেপ সামনে চলে গেলাম, এটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। এটাকে বলা হয় গ্লোবাল কনফিগারেশন মোড। তাহলে আমরা রাউটারের 3টা মোড জানলাম, একটা হলো ইউজার মোড, একটা প্রিভিলেজ মোড, আর একটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। গ্লোবাল কনফিগারেশন মোডের সিম্বলটা কিরকম, রাউটারের পরে ব্র্যাকেটের মধ্যে কনফিগ থাকবে, তারপর একটা হ্যাশ থাকবে, এটাকে বলা হবে গ্লোবাল কনফিগারেশন মোড। আচ্ছা, গ্লোবাল কনফিগারেশন মোডে গিয়ে আমরা এখানে কমান্ড লিখবো হোস্ট নেম। আমরা চাচ্ছি রাউটারের নামটা চেঞ্জ করতে, নাম চেঞ্জ করার কমান্ড এটা, এখানে যা লেখা আছে এটাই লিখতে হবে, হোস্ট নেম এইটাই লিখতে হবে। লিখে আমরা যা নাম দিতে চাই সেই নামটা দিব, দিলে বাম পাশে যে রাউটার দেখাচ্ছে এই রাউটার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা এখানে কমান্ড দিই হোস্ট নেম, আমরা বললাম ঢাকা নর্থ, এরকম বললাম ঢাকা নর্থ। 2টা ওয়ার্ড যদি আমরা দিতে চাই, এখানে স্পেস বার নিবে না, 2টা ওয়ার্ডকে হাইফেন আন্ডারস্কোর বা ডট কোনো না কোনো ভাবে একটা ওয়ার্ড বানিয়ে দিতে হবে। আমরা 2 ওয়ার্ড এইভাবে দিতে পারবো। ঢাকা নর্থ, দেখেন বাম পাশে নামটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এই কমান্ড দিয়ে রাউটারের নাম চেঞ্জ করলাম, হোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম, এখন বাম পাশে
সে আর রাউটার দেখাবে না, ঢাকা নর্থ দেখাবে। এখন আমরা রাউটার থেকে একটু বের হবো, এখান থেকে এক্সিট করে বেরোতে পারবো অথবা কন্ট্রোল জেড দিয়ে বেরোতে পারবো। এরপরে আমরা এখানে এক্সিট লিখে আবার রাউটার থেকে বের হবো। এখন আমরা আউট অফ দ্য রাউটার বলছে ঢাকা নর্থ কন 0 ইজ নাও অ্যাভেলেবল, তার মানে কনসোল 0 পোর্টে এই মুহূর্তে আমরা আছি। প্রেস রিটার্ন টু গেট স্টার্টেড, এন্টার দিলে আমরা ইউজার মোডে চলে যাচ্ছি। আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব এই কনসোল পোর্টে। স্ক্রল করে একটু উপরে যাই, এই লাইন কন 0 তে আমরা একটা পাসওয়ার্ড সেট করব উইদাউট পাসওয়ার্ড, যাতে কেউ রাউটারে ঢুকতে না পারে। এই যে কনসোল পোর্ট আমরা দেখতে পাচ্ছি, যখন পাসওয়ার্ড সেট করব তখন এই পোর্টটা লক হয়ে যাবে। উইদাউট পাসওয়ার্ড এই পোর্ট কাজ করবে না। আমরা এখানে একটা পাসওয়ার্ড সেট করব, আরেকটা পাসওয়ার্ড সেট করব। আমরা এখন ইউজার মোডে আছি, ইউজার মোডে আসার আগেই পাসওয়ার্ড চাইবে, এটা হলো কনসোল পাসওয়ার্ড। এরপর আমরা একটা কমান্ড দিব, এখানে ইনাবল লিখে বিএলই লিখে এন্টার দিব, প্রিভিলেজ মোডে যাচ্ছে। আমরা আরেকটা পাসওয়ার্ড সেট করব, প্রিভিলেজ মোডে যাওয়ার আগেই আমাদের কাছে আরেকটা পাসওয়ার্ড চলবে। দুইটা পাসওয়ার্ড এখন সেট করব। দুইটা পাসওয়ার্ড সেট করার জন্য আমরা কমান্ড দিব কনফিগার টার্মিনাল। আমরা এই কনসোল পোর্টে পাসওয়ার্ড দিতে চাই, এখানে এটাতে পাসওয়ার্ড দিতে চাই, এখানে যা আছে তাই লিখতে হবে। আমাদেরকে লিখতে হবে লাইন অন 0। আপনি ওখান থেকে কপি করে পেস্ট করতে পারেন, তাতে নম্বর কাটা যাবে না। কিন্তু বেস্ট প্র্যাকটিস হচ্ছে কমান্ড গুলো টাইপ করে স্পেলিংটা মুখস্থ করে ফেলা। টাইপ করলে, বারবার টাইপ করলে স্পেলিংটা মুখস্থ হয়ে যাবে। লাইন কন 0, এটা যখন লাইন কন 0 কমান্ড দিলাম তখন দেখেন কনফিগার পরে হাইফেন দিয়ে একটা লাইন আসছে। এই অবস্থাটাকে বলে সাব কনফিগারেশন মোড। টোটাল 4টা মোড আছে, 4টা মোড চেহারা দেখে চিনতে হবে। এখন আসছি আমরা সাব কনফিগারেশন মোডে, ইউজার মোড, প্রিভিলেজ মোড, গ্লোবাল কনফিগারেশন মোড, সাব কনফিগারেশন মোড। এই হলো 4টা মোড। এটা হলো ইউজার মোডের সাইন, এটা প্রিভিলেজ মোডের সাইন। তারপরে কনফিগ থাকলে তখন হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড, আর কনফিগের পরে লাইন থাকলে বা আরো অন্য কিছু থাকতে পারে, কনফিগের পরে হাইফেন দিয়ে অনেক কিছুই আসে, এটাকে বলা হবে সাব কনফিগারেশন মোড। আমরা এখন লাইন কনফিগারেশন করতেছি বলে এখানে লাইন আসছে, অন্য কিছু কনফিগার করলে অন্য কিছু আসবে, সেটাও আমরা দেখব। এই কনসোল পোর্টে আমরা একটা পাসওয়ার্ড দিতে চাই। কমান্ড হচ্ছে পাসওয়ার্ড, তারপরে আপনি যে পাসওয়ার্ড দিতে চান। পাসওয়ার্ড হলো কমান্ড, এরপরে আমরা 1 2 3 এই পাসওয়ার্ডটা দিতে দিলাম। এরপর একটা কমান্ড দিতে হবে লগইন। দুইটা কমান্ড দিতে হবে এখানে, একটা হলো পাসওয়ার্ড আর একটা হলো লগইন। তাহলে আমাদের কনসোল আর পোর্টে এটা কি পাসওয়ার্ড টেলনেট করতেছেন? না, কনসোল পোর্টকে পাসওয়ার্ড দিচ্ছি। কনসোল পোর্টে পাসওয়ার্ড সেট করতেছি, এটা টেলনেট না, রাউটারের কনসোল পোর্ট। আমি একটু আগে দেখালাম না, রাউটার থেকে এক্সিট করে আমরা এই যে রাউটারে এক্সিট করলাম, এক্সিট করার পরে এন্টার চাপলাম, তখন রাউটার ইউজার মোডে চলে গেল, এই মোডে চলে আসলো। এখন যে পাসওয়ার্ড সেট করলাম তাতে ইউজার মোডে আসার আগেই রাউটার আমাদের কাছে পাসওয়ার্ড চাইবে। আরেকটা পাসওয়ার্ড এখন সেট করব, সেক্ষেত্রে রাউটার ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার আগে আরেকটা পাসওয়ার্ড চাইবে। এখানে আমরা এক্সিট দেই, এক্সিট এক্সিট দিয়ে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে আমরা কমান্ড দিব ইনাবল পাসওয়ার্ড। এটা সরি, পাসওয়ার্ড বানানটা ভুল হয়েছে, WORD, ইনাবল পাসওয়ার্ড। আমরা 456 এই পাসওয়ার্ডটা দিলাম। দুইটা পাসওয়ার্ড সেট করলাম, একটা হলো কনসোল পাসওয়ার্ড আর একটা ইনাবল পাসওয়ার্ড। এই যে দুইটা পাসওয়ার্ড সেট করলাম, এখন আমরা এই পাসওয়ার্ড দুইটা কাজ করে কিনা এটা টেস্ট করব। টেস্ট করার জন্য আমরা এখান থেকে এক্সিট লিখব, লিখে শো রানিং কনফিগ কমান্ড দিব, দিয়ে দেখবো যে আমরা কি কি চেঞ্জ করলাম। দেখেন আমরা এই হোস্ট নেমটা চেঞ্জ করে দিয়েছি, এটা আগে রাউটার লেখা ছিল, এখন ঢাকা নর্থ দেখাচ্ছে। আমরা জাস্ট 3টা কনফিগারেশন করেছি। আর একটা হচ্ছে এই ইনাবল পাসওয়ার্ড দিয়েছি এখানে। আর একদম নিচের দিকে স্পেস বার চেপে এখানে আমরা দেখতে পাবো কনসোল পোর্টে আমরা একটা পাসওয়ার্ড দিয়েছি। এই 3টা কনফিগারেশন করেছি, তার মধ্যে হোস্ট নেমটা আমরা এখানেই দেখতে পাচ্ছি, পাসওয়ার্ডটা এখানে দেখতে পাচ্ছি, আর একটা পাসওয়ার্ড উপরে দেখতে পাচ্ছি। এখন আমরা চেক করব যে পাসওয়ার্ড গুলো কাজ করে কিনা। দেখেন আমি এখান থেকে এক্সিট কমান্ড লিখে রাউটারের বাইরে চলে যেতে পারবো, বাইরে গেলাম, এখন এন্টার দিলাম, দেখেন আমাদের কাছে পাসওয়ার্ড চাচ্ছে, ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড হলো 1 2 3। এখানে কিছুই দেখাবে না, কিছুই দেখাবে না। এন্টার দিলে পাসওয়ার্ডটা কাজ করবে, যদি পাসওয়ার্ড ভুল করি তাহলে কাজ করবে না। কিন্তু ওখানে দেখাবে না কত ক্যারেক্টারে পাসওয়ার্ড দিলাম। এনাবল এটা কমান্ড লিখলাম, আরো একটা পাসওয়ার্ড চাই, এই পাসওয়ার্ড হচ্ছে 456, এটা লিখে এন্টার দিলাম। এখন দেখেন রাউটার প্রিভিলেজ মোডে গেল।
এইবার রাউটার প্রিভিলেজ মোডে যাওয়ার আগে দুইটা পাসওয়ার্ড চাইলো আমাদের কাছে। একটা পাসওয়ার্ড হলো কনসোল পাসওয়ার্ড, আরো একটা পাসওয়ার্ড হলো ভিটিওআই পাসওয়ার্ড। আমরা দুইটা পাসওয়ার্ড রাউটারে সেট করেছি অলরেডি। এটা ইনাবল পাসওয়ার্ড, সরি ভিটিওআই না, ইনাবল। ভিটিওআই আমরা সেট করি নাই, করব। এটা হলো কনসোল। দুইটা পাসওয়ার্ড চেঞ্জ করলাম, সেট করলাম মূলত, আর একটা হলো পোস্ট নেম সেট করলাম। এই তিনটা কাজ আমরা করেছি। এই তিনটা কাজ আমরা সবাই ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলুন। সবাই ক্লিয়ার? ওকে, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে এখানে দেখেন একটা জিনিস, আমরা যে পাসওয়ার্ড গুলো সেট করেছি এই পাসওয়ার্ড গুলো নর্মাল টেক্সটে দেখাচ্ছে 456, তারপরে কনসোল পাসওয়ার্ডটাও নর্মাল টেক্সটে দেখাচ্ছে 1 2 3। কোনো পাসওয়ার্ড নর্মাল টেক্সটে শো করাটা সেফ না। এই কারণে সেফ না যে আপনি যখন কাজ করবেন আপনার পাশে যদি কেউ থাকে তাহলে সে পাসওয়ার্ডটা জেনে যাবে, আপনারা বর্তমানে সেই পাসওয়ার্ড দিয়ে রাউটারে লগ ইন করবেন। এই কারণে এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করতে হবে। এখন এই পাসওয়ার্ড গুলো আমরা যখন সেট করলাম তখন এগুলো কেন এনক্রিপ্টেড হলো না, তার কারণটা দেখেন। আমরা শুরুতেই দেখেছিলাম যে আমাদের কয়েকটা সার্ভিস ডিসেবল করা আছে। তার মধ্যে একটা সার্ভিস আছে দেখেন, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। তার মানে রাউটারে আমরা পাসওয়ার্ড কমান্ড দিয়ে যে পাসওয়ার্ড গুলো সেট করব এই পাসওয়ার্ড গুলো এনক্রিপশন করার সার্ভিস ডিসেবল করা আছে। দ্যাটস ওয়াই এই পাসওয়ার্ড গুলো এনক্রিপ্টেড হয় নাই। এখন আমরা এই পাসওয়ার্ড গুলোকে এনক্রিপ্ট করব। তার আগে আমরা আরেকটা কনফিগারেশন সেট করব। আমরা এই যে ইনাবল পাসওয়ার্ড সেট করলাম এইখানে আরো একটা পাসওয়ার্ড সেট করা যায়। কনফিগার টার্মিনাল মোডে গিয়ে আমাদের যে কোনো কনফিগারেশন করতে হলে কনফিগার টার্মিনাল মোডে গিয়ে কাজ করতে হবে। আমরা প্রিভিলেজ মোড থেকে কোনো কনফিগারেশন করতে পারবো না, কোনো কনফিগারেশন চেঞ্জ করতে পারবো না, শুধু চেক করতে পারবো। কনফিগার টার্মিনাল মোডে যেতে হবে। এখানে গিয়ে আমরা কমান্ড দিব ইনাবল পাসওয়ার্ড কমান্ড দিয়েছিলাম, এবার পাসওয়ার্ড না দিয়ে সিক্রেট কমান্ড দিব। ইনাবল সিক্রেট ASD এটা দিলাম। ইনাবল সিক্রেট ASD দিয়ে আমরা আরো একটা পাসওয়ার্ড সেট করলাম। একটা কমান্ড দিয়েছিলাম ইনাবল পাসওয়ার্ড, আরেকটা কমান্ড দিলাম ইনাবল সিক্রেট। এইবার এই ইনাবল সিক্রেট কমান্ডটা দিয়ে এটার আউটপুট দেখেন, এক্সিট শো RUNNING-config শো রানিং কনফিগ। এটা এখানে দেখেন ইনাবল সিক্রেট একটা পাসওয়ার্ড সেট করা আছে, ইনাবল পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করা আছে। এর মধ্যে সিক্রেট কমান্ড দিয়ে আমি ASD দিয়েছিলাম, বাট এটা ASD নরমাল টেক্সটে দেখাচ্ছে না, না দেখিয়ে একটা এনক্রিপ্টেড টেক্সট দেখাচ্ছে। আর ইনাবল পাসওয়ার্ড দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা সেট করলাম এটা নরমাল টেক্সটে দেখাচ্ছে। ইনাবল সিক্রেট কমান্ড আর ইনাবল পাসওয়ার্ড কমান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে, পাসওয়ার্ড কমান্ড দিয়ে আমরা যে পাসওয়ার্ড সেট করব এটা বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে না, যেহেতু পাসওয়ার্ড এনক্রিপশন সার্ভিসটা ডিসেবল আছে। আর সিক্রেট কমান্ড দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা সেট করব এটা বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে, কারণ এটা হলো পাসওয়ার্ড কমান্ড আর এটা সিক্রেট কমান্ড। পাসওয়ার্ড কমান্ড দিয়ে যে পাসওয়ার্ড সেট করা হবে ওইগুলোই শুধুমাত্র ডিসেবল করা আছে এনক্রিপশন হওয়া থেকে, কিন্তু সিক্রেট কমান্ডেরটা ডিসেবল করা নাই, এই কারণে এটা অটোমেটিক্যালি এনক্রিপ্টেড হয়ে গেছে, এটা এনক্রিপ্টেড হয় নাই। আপনি যখন চাকরির ভাইবা দিতে যাবেন আপনাকে এই প্রশ্ন করবে যে ইনাবল পাসওয়ার্ড দেয়া আর ইনাবল সিক্রেট দেয়া দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ইনাবল সিক্রেটের পাসওয়ার্ডটা বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে, ইনাবল পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড দিব এটা বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে না। এটা হলো একটা পার্থক্য। আরেকটা পার্থক্য হচ্ছে এই দুইটা পাসওয়ার্ড যদি সেট করা থাকে তাহলে এই পাসওয়ার্ডের ক্ষমতা বেশি। সিসকোর ভাষায় বলা হয় প্রিভিলেজ বেশি। ক্ষমতা বেশি মানে কি, আমরা যখন রাউটারের আউটসাইডে থাকবো, রাউটারে লগ ইন করার সময় এখানে যে পাসওয়ার্ড চাই এটা কনসোল পাসওয়ার্ড, এটা হলো 1 2 3 1 2 3 দিয়ে এন্টার দিলাম, রাউটার ইউজার মোডে গেল। এবার আমি ইনাবল কমান্ড দিয়ে ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যেতে চাই, এখন আরেকটা পাসওয়ার্ড চাচ্ছে। এই জায়গাতে আমরা দুইটা পাসওয়ার্ড সেট করেছি, একটা পাসওয়ার্ড হলো ইনাবল পাসওয়ার্ড আর একটা ইনাবল সিক্রেট। তো ইনাবল পাসওয়ার্ড সিক্রেট দুইটাই অ্যাক্টিভ করা থাকলে এইটার ক্ষমতা বেশি, মানে এটা আর কাজ করবে না। এখন এটা কাজ করবে না, দেখেন আমি এখানে 456 দেই, 456 এটা এন্টার দিই, হবে না। 456 এটা এন্টার দিই, হবে না। দিতে হবে ASD, এটা কাজ করবে। তাহলে আমাদেরকে যখন প্রশ্ন করবে ইনাবল পাসওয়ার্ড এবং ইনাবল সিক্রেটের মধ্যে পার্থক্য কি, একটা পার্থক্য সিক্রেট বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে, পাসওয়ার্ড বাই ডিফল্ট এনক্রিপ্টেড হবে না। আরেকটা পার্থক্য হচ্ছে সিক্রেট দিয়ে আমরা যে পাসওয়ার্ড দিব এইটার ক্ষমতা বা প্রিভিলেজ পাসওয়ার্ড দিয়ে যে পাসওয়ার্ড দিব এইটার চাইতে বেশি।
যখন দুইটাই কমান্ড সেট করা থাকবে তখন এটা ডিসেবল থাকবে অটোমেটিক্যালি। যদি আমরা এখন এটা মুছে ফেলি তখন এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। অনেক সময় আবার এটা আরেকটু পেঁচাবে, আপনাকে বলবে যে আমরা পাসওয়ার্ড কমান্ড আগে দিলাম, সিক্রেট কমান্ড পরে দিলাম, বা সিক্রেট কমান্ড আগে দিলাম, পাসওয়ার্ড কমান্ড পরে দিলাম, এখন কোনটা কাজ করবে। আমরা সিক্রেট এবং পাসওয়ার্ড এই দুইটা কমান্ডের মধ্যে কোন কমান্ড আগে দিলাম কোন কমান্ড পরে দিলাম তাতে কিছুই যায় আসে না। ক্ষমতা বেশি সিক্রেটের, কাজেই এটাই কাজ করবে। পাসওয়ার্ডের এটা কাজ করবে না, কারণ এটা ক্ষমতা কম। কোনটা আগে কোনটা পরে এন্টার করলাম তাতে কিছুই যায় আসে না। বলেন, ব্যাপারটা ক্লিয়ার সবাই? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ। বলেন, শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, কিছু বলছেন না উনি? আমরা, হ্যাঁ বলেন, আপনি কিছু বলছেন না তো? জি, আমি কিছু বলতে চাচ্ছিলাম। বলেন। জি, আমরা যে ইনক্রিপ্টেড করছি, ইনক্রিপ্টেড এর জন্য যে আমরা ইনক্রিপশন কিছু মেথড ব্যবহার করতে পারি বা যেগুলা দিয়ে আমরা কি সাইজও বলতে পারি, ওগুলা কি এখানে মেনশন করা যায়? না, এখানে বাই ডিফল্ট কিছু মেনশন করা আছে, এগুলো চেঞ্জ করা যায় না। আপনি আপনার ইচ্ছা মতো কিছু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? না, এখানে অ্যালগোরিদম ওয়ার্ল্ড, যে আছে ওইটাই ইউজ করতে হবে। হ্যাঁ, অ্যালগোরিদমের কথাটাই বলছি যে আমাদের 3-4টা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয় এরকম কিছু অ্যালগোরিদম আছে, যেমন SHA-256, 512, এরকম MD5, ওরকম কিছুকে আমরা ডিফাইন করতে পারি যে কি সাইজ না না কত না, হবে, কত আমরা মিটার আমরা হবে? আমাদের ইচ্ছা মতো এখানে কিছু ডিফাইন করতে পারবো না, কারণ হচ্ছে সিসকোর যে অপারেটিং সিস্টেম গুলো, এগুলো হচ্ছে প্রোপ্রাইটরশিপ অপারেটিং সিস্টেম। এগুলো চাইলেই আমরা চেঞ্জ করতে পারবো না উইন্ডোজের মতো। মাইক্রোসফট যেমন উইন্ডোজ, মাইক্রোসফটের হচ্ছে আপনার প্রোপ্রাইটরশিপ নিয়ে নিয়েছে, মাইক্রোসফট উইন্ডোজের প্রোপ্রাইটরশিপ নিয়ে নিয়েছে, আপনি চাইলেই চেঞ্জ করতে পারবো না। লিনাক্সে আমরা কার্নেল ডেভেলপ করতে পারি, উইন্ডোজে পারি না। একই রকম এগুলো আমরা চাইলে আমাদের মতো করে অ্যালগোরিদম এখানে সেট করতে পারবো না। যেগুলো সেট করা আছে এগুলো ইউজ করতে হবে। ওকে। আচ্ছা, এবার আমরা এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্ট করব। এটা এটা তো বাই ডিফল্ট এনক্রিপ্ট হয়, আর এটাকে আমরা এনক্রিপ্ট করব। এটাকে এনক্রিপ্ট করার জন্য প্রসেস হচ্ছে এই লাইনটা ডিসেবল করা। এই লাইন ডিসেবল করা খুবই সহজ, জাস্ট নো বার দিয়ে বাকি অংশ যা আছে তাই লিখতে হবে ফ্রম দা গ্লোবাল কনফিগারেশন মোড। আপনি চাইলে এখান থেকে কপি করে গ্লোবাল কনফিগারেশন মোডে নিয়ে বসাতে পারেন। এখানে কনফিগার টার্মিনাল, এখানে গিয়ে আপনি রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারেন, কিন্তু এটা গুড প্র্যাকটিস না। গুড প্র্যাকটিস হচ্ছে এটা কমান্ড লিখা, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। এটা কমান্ডের স্পেলিং গুলো আমাদের জানতে হবে, অবজেক্টিভ কোশ্চেনে স্পেলিং থেকে প্রশ্ন আসে। সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এই কমান্ড দিলাম। এই কমান্ড দিলে আমাদের এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে গেছে অলরেডি। দেখেন, আমরা এটা চেক করবো এখনই। এখানে রাখলাম, যা কিছু কনফিগারেশন কমান্ড দিচ্ছে সবই সেট করা থাকে। এখানে এক্সিট, দেন শো RUNNING-config। এখন দেখেন এই পাসওয়ার্ডটা এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন এইটার এনক্রিপশন অ্যালগোরিদম আর এইটার এনক্রিপশন অ্যালগোরিদম একরকম না। এটা খুবই ক্রিটিক্যাল একটা অ্যালগোরিদম, এটা খুব নরমাল একটা অ্যালগোরিদম। এটা এনক্রিপ্টেড হয়েছে কিন্তু অতটা ক্রিটিক্যাল না, এটাও এনক্রিপ্টেড হয়ে গেছে। এখন এই এনক্রিপশন টেক্সট, এনক্রিপ্টেড টেক্সট যেটা, এই এনক্রিপ্টেড টেক্সট যদি কেউ কপি করে রাখে বা আপনি কাজ করতেছেন, আপনার পাশে থেকে একজন খাতায় লিখে ফেললো, তারপরে সে এটা এখানে পেস্ট করে দিল, কাজ করবে না। নর্মাল টেক্সটে যে 1 2 3 দেওয়া ছিল, আমি এখন এটা দিলাম, এটাই কাজ করবে। তারপরে ইনাবল, এখানে কাজ করবে ASD। ঠিক আছে, কোন পাসওয়ার্ড কাজ করবে এটা আমরা এখানে পড়ে ফেললাম একটু আগে, যে যখন ইনাবল পাসওয়ার্ড, ইনাবল সিক্রেট দুইটাই সেট করা হবে তখন সিক্রেট কাজ করবে। এটা হলো নোটপ্যাড। নোটপ্যাড নিয়ে আমরা এখানে একটু লিখে রাখি যে আমাদের কনসোল পাসওয়ার্ড এটা হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে ইনাবল পাসওয়ার্ড এটা হলো 4 5 6, তারপর হচ্ছে ইনাবল সিক্রেট এটা হলো ASD। স্মল লেটারে সব দিয়েছি আমরা। পাসওয়ার্ড কিন্তু কেস সেন্সিটিভ। সিসকো রাউটারে আমরা যখন বিভিন্ন কনফিগারেশন কমান্ড দিচ্ছি, এই কনফিগারেশন কমান্ড গুলো কেস সেন্সিটিভ না। আমরা কমান্ড লিখতে গিয়ে আপার কেস লোয়ার কেস মিক্সড করলে কোনো অসুবিধা নাই। সব আপার কেসে সব লোয়ার কেসে কমান্ড দিলেও অসুবিধা নাই, কেস সেন্সিটিভ না।
আমরা যে কনফিগারেশন গুলো এখন করলাম এই কনফিগারেশন গুলো এখন আছে র্যামে। এগুলো আমরা দেখবো হচ্ছে শো রানিং কনফিগ এই কমান্ড দিয়ে। এখান থেকে আমরা এই কমান্ড গুলো দেখতে পারি। দেখেন শো রানিং কনফিগ কমান্ড দিলে এগুলো দেখা যাচ্ছে কি কি কনফিগারেশন করেছি। এটা ইনাবল করেছি, তারপরে একটা হোস্ট নেম, এখানে দুটা পাসওয়ার্ড, আর একদম নিচে আরো একটা পাসওয়ার্ড, এটুকুই কনফিগারেশন করেছি। আমরা যদি এখন কমান্ড দিই শো startup-config config এটা দিলে দেখাচ্ছি কিছু নাই। স্টার্টআপ কনফিগ মানে হচ্ছে আমরা NVRAM এর কন্টেন্ট দেখতে চাচ্ছি, NVRAM এর কন্টেন্টের মধ্যে দেখাচ্ছে কোনো কিছু নাই। এবার আমরা আমাদের রাউটারের কনফিগারেশনটা যা আছে এটা সেভ করব। রাউটারের কনফিগারেশন এই যে এইগুলো যেগুলো আমরা কনফিগারেশন করেছি এইখান থেকে এইগুলোই, এখন এইগুলো র্যামে আছে, আমরা এটাকে সেভ করব। এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে এটা সেভ করার কমান্ড হচ্ছে কপি। আমরা ওয়ার্ডের একটা ফাইলে যখন সেভ করি তখন কি করি, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করি, তারপরে লোকেশনটা দেখাই দিই, একটা নাম দিই, ওখানে গিয়ে সেভ হয়। এবার এখানে আমাদের কি করতে হবে, কমান্ড লিখতে হবে প্রিভিলেজ মোড থেকে কপি কমান্ড লিখতে হবে। তারপরে ফাইলটা কোথায় আছে সোর্স বলতে হবে, সোর্স হচ্ছে রানিং কনফিগ, র্যামে আছে, কাজে আমরা এই র্যামের কমান্ড লিখে দিব রানিং কনফিগ। এরপর এটা যাবে হলো স্টার্টআপ কনফিগ এর এনভিরএমে, কাজে আমরা স্টার্টআপ কনফিগ এখানে লিখে দিব। ব্যাস এটাই হচ্ছে একটা ফাইল সেভ করার কমান্ড বা কনফিগারেশন ফাইলটা সেভ করার কমান্ড, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। আমরা এই কমান্ডটা আগে অ্যাপ্লাই করি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, কপি running-config startup-config স্টার্টআপ কনফিগ। এই হলো কমান্ড, আগে সোর্স পরে ডেস্টিনেশন। এটা দিয়ে এন্টার দিলে বলতেছে ডেস্টিনেশন ফাইল নেমটা স্টার্টআপ কনফিগ কিনা, আমাকে জিজ্ঞেস করেছে, আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম, তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন আমাদের ফাইলটা সেভ হয়ে গেল এনভিরএমে। একটু আগে আমরা যখন কমান্ড দিচ্ছিলাম শো স্টার্টআপ কনফিগ তখন রাউটার বলতেছিল যে কোনো কনফিগারেশন নাই, এই কমান্ডটা দিতে হবে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে। আমি শুধু কমান্ডটা নিলাম, এই অংশটা নিই নাই, এটা গ্লোবাল কনফিগারেশন মোড থেকে কমান্ডটা দিতে হবে। স্যার এটা কাইন্ডলি একবার রিপিট করবেন। আচ্ছা, এটা হলো রাউটারের কনফিগারেশন ফাইলটা সেভ করার কমান্ড। আমরা এতক্ষণ যে কনফিগারেশন গুলো করলাম এই কনফিগারেশন গুলো আছে রাউটারের র্যামের কন্টেন্ট গুলোর নাম হচ্ছে রানিং কনফিগ। আর আমরা যদি কনফিগারেশন ফাইলটা সেভ করি তাহলে এই ফাইলটা র্যাম থেকে একটা কপি চলে যাবে এনভিরএমে, র্যামে যা আছে থাকবে, একটা কপি জাস্ট চলে যাবে এনভিরএমে। এনভিরএমের কন্টেন্ট গুলোর নাম হচ্ছে স্টার্টআপ কনফিগ। এই কারণে আমরা কমান্ড দিলাম কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, তার মানে আমরা রানিং কনফিগের ফাইলগুলোর একটা কপি পাঠিয়ে দিচ্ছি স্টার্টআপ কনফিগে, দ্যাট ইজ র্যামের কন্টেন্ট গুলো পাঠিয়ে দিচ্ছি এনভিরএমে। এখন আমাদের কনফিগারেশন ফাইলটা এনভিরএমে সেভ হয়ে গেল। কনফিগারেশন ফাইল যদি এনভিরএমে সেভ হয়, কনফিগারেশন ফাইল যদি এনভিরএমে সেভ হয় তখন আমরা যদি এখান থেকে দেখি শো স্টার্টআপ কনফিগ, শো স্টার্টআপ কনফিগ এটা দিলে এখন দেখেন সব দেখাচ্ছে। এখন আরেকটা জিনিস দেখেন, শো রানিং কনফিগ কমান্ড আমরা যদি দিই, এই কমান্ড দিলে হোস্ট নেম দেখেন দেখাচ্ছে ঢাকা নর্থ। আমরা যদি কনফিগার করি একটা কনফিগার টার্মিনাল হোস্ট নেমটা চেঞ্জ করি, হোস্ট নেমটা চেঞ্জ করে আমরা বাংলাদেশ করি, এটা করলাম। এখন এই যে চেঞ্জটা হলো দেখেন বাম পাশের নামটা চেঞ্জ হয়ে গেছে, এই চেঞ্জ কিন্তু হলো র্যামে, এনভিরএমে চেঞ্জ হয় নাই, কারণ আমরা এই কনফিগারেশন চেঞ্জ করার পরে আর সেভ করি নাই। শো রানিং কনফিগ কমান্ড দিলে এখন দেখেন হোস্ট নেম দেখাচ্ছে বাংলাদেশ। আমরা যদি এখন শো স্টার্টআপ কনফিগ কমান্ড দিই কি দেখাবে হোস্ট নেম বলেন দেখি, শো স্টার্টআপ কনফিগ কমান্ড দিই ঢাকা নর্থ দেখাবে, দেখেন আগেরটা দেখাচ্ছে। তাহলে এখন আমাদের রানিং কনফিগ আর স্টার্টআপ কনফিগ কিন্তু আলাদা, মানে র্যামের কন্টেন্ট আর এনভিরএমের কন্টেন্টের মধ্যে একটু পার্থক্য আছে। আমরা কনফিগারেশনটা সেভ করার পরেও একটা কনফিগারেশন চেঞ্জ করেছি, এই চেঞ্জটা যতক্ষণ পর্যন্ত সেভ না করব ততক্ষণ পর্যন্ত এটা র্যামের মধ্যেই থাকবে, এনভিরএমে যাবে না। এই অবস্থায় আমাদের রাউটার যদি রিস্টার্ট হয়ে যায়,
রাউটারটা রিস্টার্ট হয়ে গেল, বলতেছে যে লাস্ট যে কনফিগারেশন করেছি সিস্টেম কনফিগারেশন হ্যাজ বিন মডিফাইড, এটা সেভ করবো কিনা। আমরা সেভ করলাম না, এখানে সেভ করলাম না, কিন্তু এমন হইতে পারে ইলেকট্রিসিটি চলে গেছে, ইউপিএস এর ব্যাকআপ নাই, তাহলে তার এগুলো জিজ্ঞেস করার সময় নেই, রাউটার অফ হয়ে যাবে। পরে যখন পাওয়ার আসবে তখন রাউটার নতুন করে অন হবে, তখন হোস্ট নেম কি হবে? ঢাকা নর্থ। ঢাকা নর্থ। এখন দেখেন রাউটারটা আবার নতুন করে রান করলো। এবার যদি আমরা এন্টার দিই, পাসওয়ার্ড চাচ্ছে, যেহেতু পাসওয়ার্ড সেভ করা আছে 1 2 3 হচ্ছে পাসওয়ার্ড। ইনাবল, এটা হলো ASD, দেখেন ঢাকা নর্থ দেখাচ্ছে, বাংলাদেশ কিন্তু আর দেখাচ্ছে না। কারণ হলো রাউটারটা যখন রিস্টার্ট হলো, রিস্টার্ট হওয়ার সময় এনভিরাম থেকে সে কনফিগারেশন নিয়ে রান করেছে, এনভিরামের মধ্যে কনফিগারেশনটা ছিল ঢাকা নর্থ, বাংলাদেশ হোস্ট নেমটা এখন আর দেখাবে না। অ্যানাদার ইস্যু হচ্ছে এই রাউটারটাকে যখন আমরা রিস্টার্ট করলাম, এখন কিন্তু সে আর আমাদের কাছে কোনো ওই যে ইয়েস নো অপশনটা চাইলো না। এর কারণ হচ্ছে রাউটারে কনফিগারেশন করা আছে, আমরা যখনই একটা ব্ল্যাঙ্ক রাউটার রান করাবো তখনই সে আমাদের কাছে ইয়েস নো চাইবে। যেমন ধরেন আমরা এই রাউটারে নো কমান্ড দিলাম, তারপরে ইনাবল কমান্ড দিলাম, কনফিগার টার্মিনালে গিয়ে আমরা এটার হোস্ট নেম চেঞ্জ করে দিলাম রাউটার 1841, এইভাবে এটার হোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম, এই যে একটা চেঞ্জ করলাম। এখন যদি কন্ট্রোল জেড দিই বা এই অবস্থায় আমরা যদি কনফিগারেশনটা সেভ করি নাই, এটার পাওয়ার অফ করে দিই, অন করে দিই, এখন দেখেন এটা যখন অন হবে, অন হয়ে এসে আমাদের কাছে আবার ইয়েস নো চাইবে, কারণ এই কনফিগারেশন আমরা করলেও সেভ করি নাই, যেহেতু সেভ করি নাই কনফিগারেশনটা সেভ থাকবে না, সে আবার ইয়েস নো চাচ্ছে। ইয়েস নো চাওয়া মানেই এই রাউটারের কনফিগারেশন টোটালি ব্ল্যাঙ্ক, রাউটারে কোনো কিছু নাই। আরেকটা জিনিস দেখেন, এখানে আমরা নো কমান্ড দিই, ইনাবল কমান্ড দিই, কনফিগার টার্মিনালে গিয়ে লাইন কন 0, কনসোল পাসওয়ার্ড আমরা যেখানে সেট করলাম, এই রাউটারে কনসোল থেকে একটা জিনিস দেখি, এখানে আমরা এটা হলো 1941 যেটাতে এতক্ষণ কনফিগারেশন করলাম, শো রানিং -config CONFIG, এটা একদম নিচে চলে গেলে দেখেন এইখানে লাইন কন 0-তে দুইটা পাসওয়ার্ড দিয়েছে, দুইটা কমান্ড দিয়েছিলাম, একটা হলো পাসওয়ার্ড আর একটা লগইন। এই লগইন কমান্ডটা যদি না দিই, ভুলে যাই, তাহলে কি হয়, এটার ইফেক্ট কি হয় দেখেন। আমরা এখানে লাইন কন 0-তে গিয়ে জাস্ট পাসওয়ার্ড কমান্ড দিলাম 1 2 3, এন্টার, লগইন কমান্ড দিলাম না। এবার আমরা এখান থেকে এক্সিট করি, আরেকবার এক্সিট করি, বা আমরা একটু দেখি পাসওয়ার্ড যে দিলাম এটা আছে কিনা, শো রানিং কনফিগ, এখন দেখেন পাসওয়ার্ডটা আছে দেখাচ্ছে 1 2 3। এবার আমি এখান থেকে এক্সিট করি, দেখেন পাসওয়ার্ড চায় না, পাসওয়ার্ড কিন্তু আছে তারপরেও চায় না। এটা না চাওয়ার কারণ হচ্ছে যখন আমরা রাউটারে কনসোল পাসওয়ার্ড সেট করব, কনসোল পাসওয়ার্ডে অবশ্যই লগইন কমান্ড দিতে হবে। লগইন কমান্ড যদি আমরা না দিই, তাহলে পাসওয়ার্ড থাকলেও পাসওয়ার্ড রাউটার চাইবে না, লগইন কমান্ড দিলেই রাউটারে যখন আমরা লগইন করতে চাই তখন রাউটার পাসওয়ার্ডটা চাইবে। তো আমরা এখন এখানে কনফিগার টার্মিনালে যাই, কনফিগার টার্মিনালে গিয়ে ওই যে কমান্ডটা মিসিং আছে লাইন কন 0, এখানে গিয়ে জাস্ট লগইন কমান্ডটা দিয়ে দিই। এবার আমরা এক্সিট করি, আবার এক্সিট করি, তখন শো, আরেকবার এক্সিট করেই নি, এক্সিট, এবার টেস্ট করি, দেখেন এখন চাই 1 2 3, এটা দিলাম, কাজ করতেছে, ঠিক আছে। তার মানে কনসোল পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং লগইন কমান্ডটা দিতে হবে, দুইটাই যদি আমরা না দিই তাহলে পাসওয়ার্ডটা কাজ করবে না, কনসোল কমান্ড প্লাস হচ্ছে লগইন দুইটাই। আচ্ছা, আমরা এই রাউটারের যে কনফিগারেশন গুলো করলাম, এগুলো কনফিগারেশন সেভ করা শিখলাম, তারপরে কনফিগারেশন রিস্টার্ট করার পরে আমরা দেখলাম এনভিরামের কন্টেন্ট গুলো সব থাকে এবং এনভিরামের কন্টেন্ট গুলোই রান করে, এটাও আমরা দেখলাম। এখন এখানে ছোট ছোট আরো কয়েকটা কমান্ড দেখতে হবে, যেমন একটা কমান্ড আমরা অলরেডি দেখেছি, রাউটার রিস্টার্ট দেওয়ার কমান্ড। একটা রাউটারকে রিস্টার্ট দেওয়ার কমান্ড হচ্ছে রিলোড, RELOAD। এটা যদি আমরা রাউটার প্রিভিলেজ মোড থেকে রিস্টার্ট দিতে চাই, তাহলে এটা হলো রিস্টার্ট দেওয়ার কমান্ড, রিলোড। আর যদি আমরা পাওয়ার বাটন চেপে রিস্টার্ট দিতে চাই, তাহলে তো জাস্ট পাওয়ার বাটন চেপে অন করা অফ করা, তাহলে ওখান থেকে রিস্টার্ট হয়ে যাবে। আরো কিছু কমান্ড আছে, যেমন
আমরা এই যে কনফিগারেশনটা সেভ করলাম, এটার জন্য একটা কমান্ড দিলাম কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ। এটার পরিবর্তে আরো একটা কমান্ড লেখা যায় রাইট মেমোরি। এই রাইট মেমোরি কমান্ড দিলেও কনফিগারেশন সেভ হয়। কাজে ওই বড় কমান্ড মনে না রেখে যদি আপনি চান এটা মনে রাখবেন, তাতেও কোনো অসুবিধা নাই, আপনি এই কমান্ড পরীক্ষার সময় ইউজ করতে পারবেন। রাইট মেমোরি, ঠিক আছে, এই কমান্ড দিলেও কনফিগারেশনটা সেভ হবে। আমরা এই কমান্ডটাও সেভ রাখি, কপি রানিং কনফিগ স্টার্টআপ কনফিগ, এটা হলো রাইট মেমোরি। আর একটা কমান্ড আছে রাইট ইরেজ। এই কমান্ড দিলে এই রাউটারে যা কনফিগারেশন করেছি সবকিছু মুছে যাবে ফ্রম দা এনভিরনমেন্ট। রাইট ইরেজ কমান্ড দিলে এনভিরনমেন্টে যা কিছু সেভ করা আছে এই জিনিসগুলো মুছে যাবে। আমি এখানে কমান্ডটা এন্টার দিচ্ছি না, এন্টার দিলে এনভিরনমেন্ট থেকে সবকিছু মুছে যাবে, এই জন্য আমি এন্টার দিলাম না, জাস্ট কমান্ডটা জেনে রাখলাম রাইট ইরেজ কমান্ড। রাইট ইরেজ কমান্ড দিলে সব কনফিগারেশন মুছে যাবে। আপনি যদি সব কনফিগারেশন না মুছে স্পেসিফিক কনফিগারেশন মুছতে চান, যেমন এই পাসওয়ার্ডটা মুছতে চান বা আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, তাহলে পাসওয়ার্ড আপনি যেভাবে সেট করেছেন ঠিক একই ওয়েতে গিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। যেমন আমরা হোস্ট নেমটা চেঞ্জ করলাম, এই হোস্ট নেম নাম দিয়ে কমান্ড দিয়ে আরেকবার নাম দিতে হবে, নতুন নামটা সেট হবে। পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলেও একই অবস্থা, ইনাবল পাসওয়ার্ড লিখে নতুন পাসওয়ার্ড দিতে হবে, তাহলে এই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। কনসোল পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলেও লাইন কন 0 তে গিয়ে পাসওয়ার্ড কমান্ড দিয়ে নতুন পাসওয়ার্ড সেট করতে হবে, তাহলে এই পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা আজকে যা যা কনফিগারেশন কমান্ড দিলাম এগুলোকে বলা হয় বেসিক কনফিগারেশন। সেই বেসিক কনফিগারেশনের কমান্ড গুলো এখানে সব সেট করা আছে, যে কয়টা কমান্ড ইউজ করেছি সব সেট করা আছে। সিসিএন এ পরীক্ষাতে একটা সময়ে এরকম প্রশ্ন আসতো, একটা ব্ল্যাঙ্ক রাউটার দিত, সেই ব্ল্যাঙ্ক রাউটারে হোস্ট নেম সেট করতে বলতো, পাসওয়ার্ড সেট করতে বলতো, আইপি সেট করতে বলতো। আইপিটা আমরা আজকে দেখি নাই, কারণ আমরা আইপি অ্যাড্রেস এখনো পড়ি নাই। আমাদের আগামী ক্লাসের টপিকস হবে আইপি অ্যাড্রেস, সেই ক্লাসে আমরা শিখবো আইপি অ্যাড্রেস কি করে লিখতে হয়, ক্যারেক্টারিস্টিক্স কি, ডিটেইলস। দেন আমরা আবার রাউটারে কনফিগারেশন দেখবো, রাউটারে আইপি দিয়ে কি করে রাউটিং টাউটিং দেখতে হয়, সেগুলো পরের ক্লাসে। আজকে আমরা বেসিক কনফিগারেশন গুলো শিখলাম। এত সহজ কনফিগারেশন কমান্ড এখন আর পরীক্ষাতে আসে না, কারণ পরীক্ষা এখন অনেক আপডেটেড, এখন হলো ট্রাবল শুটিং টাইপের প্রশ্ন আসে। কিন্তু এই জিনিসগুলো আমাদের জানতে হবে, একটা রাউটারের কনফিগারেশন গুলো, বেসিক কনফিগারেশন গুলো, হোস্ট নেম দেয়া, পাসওয়ার্ড গুলো দেয়া, আরো একটা পাসওয়ার্ড দিতে হবে ভিটিওআই পোর্টে, যেটা আমরা আজকে দিই নাই। এই ভিটিওআই পোর্টের পাসওয়ার্ড চেক করতে হলে রাউটারের সাথে নেটওয়ার্ক কানেক্টেড থাকতে হবে। আমাদের রাউটারে আজকে কোনো নেটওয়ার্ক নাই, আমরা আগামী দিন এই রাউটারের সাথে সুইচ কানেক্ট করব, কম্পিউটার কানেক্ট করব, আইপি অ্যাড্রেস দিব, তখন এই কনফিগারেশনটা ভিটিওআই পাসওয়ার্ডটা চেক করব। আজকে এটা চেক করা যাবে না বলে আমরা ওই জায়গাটাতে যাব না। আমাদের ক্লাস আজকে অনেক আগে শেষ হয়ে যেত, মাঝখানে একটু লেট হয়ে যাওয়ার জন্য আমাদের এত সময় লাগলো। স্যার এই ভিডিওআইটা তো আমরা যখন টেলনেট করি তখন ইউজ করতে হয় না স্যার? হ্যাঁ, ভিটিওআই যখন হচ্ছে আমরা এক্সেস দিই 4-5 জনকে, যখন এক্সেস দিই একটা নেটওয়ার্কে। হ্যাঁ, ভিটিওআই হলো আমরা টেলনেট অ্যাক্সেসের জন্য ইউজ করি। যেহেতু টেলনেট করতে হলে তো নেটওয়ার্ক লাগবে, নেটওয়ার্ক নাই বলেই টেলনেট আসলে চেক করা যাবে না। এই জন্য আমরা আজকে এই পাসওয়ার্ডটা সেট করা শিখলাম। আজকে বেসিক কনফিগারেশন গুলো শিখলাম, এগুলো আমি কমান্ড গুলো দিয়ে দিব। এই কনফিগারেশন কমান্ড গুলো সব এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেও দেওয়া আছে। দেখেন আজকে যা যা কমান্ড ইউজ করলাম, দেখেন এটা ইউজার মোড, এটা প্রিভিলেজ মোড, যেখানে লেখা আছে মোড গুলো কি, ওই মোডে আপনি কি কি কমান্ড ইউজ করতে পারবেন, এই কমান্ডের আউটপুট গুলো কোথা থেকে আসবে, যেগুলো টেক্সট ফাইলে লেখা আছে। তারপরে আমরা যে কনফিগার টার্মিনাল কমান্ড দিব, হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড, শো আইপি রাউট, পিং, এগুলো আরো পরের ক্লাসের কমান্ড। শো আইপি রাউট আমরা তো আজকে আইপি দিই নাই, যখন আইপি দিব রাউটিং করব তখন আমাদের এই কমান্ড গুলো কাজ করবে। আইপি রাউট, তারপরে পিং, এগুলো নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তারপরে হচ্ছে রাউটারে যেখানে এগুলো সব কপি দেয়া আছে, কমান্ড যেগুলো সেগুলো রেড কালার করে দেয়া আছে, এগুলো সব কনফিগারেশন কমান্ড, শুধু ভিটিওআই বাদ দিয়ে বাকি সব আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। তারপরের কাজ হচ্ছে আইপি দেয়া, এগুলো আমাদের সব করা হয়ে গেছে। রাইট ইরেজ, রিলোড, রাইট মেমোরি, কপি রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন, এগুলো প্র্যাকটিস হয়ে গেছে। দেন আইপি অ্যাড্রেস দেয়া, এগুলো পরবর্তী ক্লাসের কাজ। এবার বলেন আজকের ক্লাসে ফাইনালি কোনো স্যার এই প্রশ্ন? টেক্সট ফাইলটাও দিয়ে দিন স্যার। হ্যাঁ, এটা দেওয়ার এই জন্যই টেক্সট রেডি করলাম, দিয়ে দিবো। এগুলো এটা গুগল ড্রাইভে দিয়ে দিব, এটা গুগল ড্রাইভে দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি প্যাকেট ট্রেসার কি করে ইউজ করবেন সেগুলো বলে দিব। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছিলেন? স্যার এনাবলের জায়গায় যদি আমি ইএন দেই তাহলে তো এটা যাবে, কিন্তু আমি যদি ট্যাব না দিয়ে এন্টার দিই তাহলে কি এক্সামের মার্কস কাটবে এরকম কিছু? মার্কস কাটবে, হ্যাঁ।
মার্কস কাটবে। যদি আপনি এখানে এক্সিট করি আমরা, এটা হলো 1 2 3, তারপরে ইএন লিখে এন্টার দিলেই কিন্তু কাজ করবে। কিন্তু এই যে এন্টার দিলাম 1 নম্বর কাটা গেল, শর্ট কমান্ডের জন্য 1 নম্বর কাটা যাবে। এএসডি, এখানে আরো কয়েকটা জিনিস একটু দেখাই, দেখেন এক্সিট করেই দেখাই। এটা হলো 1 2 3, এইখানে ইনাবল স্পেলিংটা যদি ভুল করেন, ধরেন এরকম লিখলেন, তারপরে এন্টার দিলে এখন রাউটার এই কমান্ডটা তার মেমোরিতে খুঁজবে, তার মেমোরিতে এই কমান্ডটা খুঁজবে এটা আছে কিনা। এটা খুঁজতে অনেকক্ষণ সময় লাগবে, যতক্ষণ খুঁজবে আমি এন্টার দিলে আমাকে আর কিছুই লিখতেও দিবে না, কোনো কাজও করতে দিবে না, অনেকক্ষণ আপনাকে ওয়েট করাবে। যখন এরকম হবে তখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং 6 1 2 3 4 5 6 এই 6 চাপবেন, তাহলে এটা রিলিজ হবে। আমি এটা টেক্সট ফাইলে লিখে দিচ্ছি। কিবোর্ড থেকে আপনাকে চাপতে হবে হচ্ছে কন্ট্রোল, তারপরে চাপতে হবে শিফট, তারপরে চাপতে হবে হচ্ছে 6, এটা কন্ট্রোল শিফট 6 এটা চাপতে হবে। আচ্ছা, এটা হলো একটা ইস্যু যদি ইনাবল বানান ভুল করি। এরপরে ইএনএবিএলই, এটা হলো কারেক্ট স্পেলিং, এএসডি। আমরা যদি এইখানে শো রানিং কনফিগ এইটার বানান লিখতে কোনো ভুল করি, ধরেন রানিং আন্ডারস্কোর কনফিগ, এই কমান্ড নিবে না, তখন কি হবে, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড এরকম একটা অ্যারো মার্ক করে দিবে, বলে দিবে এইখানে বানান ভুল আছে। যখন আপনি এই মেসেজটা পাবেন ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, আপনি বুঝতে পারবেন যে আপনার কনফিগারেশন কমান্ড লিখতে কোথাও ভুল হয়েছে। আপনি তাহলে এই নোটপ্যাডের হেল্পটা নেন, নোটপ্যাডে দেখেন কমান্ডটা কেমন, দেখে কমান্ডটা শিখে নেন, ঠিক আছে। এরকম ভুল হবে। অ্যানাদার ইস্যু হচ্ছে যে মোড একটা ইস্যু। আমরা যদি কনফিগার টার্মিনাল এই মোডে গিয়ে শো RUNNING -config কমান্ড দিই, এই ভুলটাও হবে। এই কমান্ড এখানে কাজ করবে না। শো কমান্ড দিতে হবে ফ্রম দা প্রিভিলেজ মোড। প্রিভিলেজ মোড ছাড়া অন্য কোনো মোডে থেকে শো কমান্ড দিলে কাজ করবে না। এখান থেকে আপনি শো কমান্ড দিতে পারেন, সেক্ষেত্রে কমান্ডের আগে ডো লিখতে হবে, ডো শো রানিং কনফিগ, ডো শো রানিং কনফিগ এটা লিখতে হবে। এটা লিখে এন্টার দিলে কমান্ড কাজ করবে। আমি এইটাও একটা কপি দিয়ে দিই। মানে প্রিভিলেজ মোডের যে কমান্ড গুলো আছে, এগুলো যদি আপনি অন্য কোনো মোড থেকে দিতে চান, গ্লোবাল কনফিগারেশন মোড থেকে দিতে চান, কমান্ড কাজ করবে না। সেক্ষেত্রে কমান্ডের আগে একটা ডো লিখতে হবে, ডো লিখলে কাজ করবে। প্রিভিলেজ মোডের কমান্ড, আমরা এই যে শো রানিং কনফিগ, এটা প্রিভিলেজ মোডের কমান্ড। রাইট মেমোরি, রাইট ইরেজ, কপি রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, এগুলো প্রিভিলেজ মোডের কমান্ড। এগুলো অন্য মোড থেকে, মানে গ্লোবাল কনফিগারেশন মোড বা সাব কনফিগারেশন মোড থেকে দিতে হলেই আমাদের ডো লিখতে হবে কমান্ডের আগে, তাহলে কাজ করবে, ঠিক আছে। দাদা এগুলো একটু জেনে রাখলাম, কাজ করার সময় রিলোডটাও এই ভুলগুলো হবে, ঠিক তো করে নেবেন। দাদা রিলোডটাও তো প্রিভিলেজ মোডের কমান্ড নাকি? রিলোড প্রিভিলেজ মোডের কমান্ড, হ্যাঁ। রিলোড যদি আপনি গ্লোবাল কনফিগারেশন মোড থেকে দেন, তাহলে ডো রিলোড লিখতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, বলেন বেসিক কনফিগারেশন নিয়ে আর কারো প্রশ্ন আছে কিনা? আর আগামী ক্লাসে আমরা যেহেতু আইপি অ্যাড্রেস করব, আগামী ক্লাসের জন্য আমাদের নাম্বার সিস্টেমের ক্লাসটা খুব জরুরি। নাম্বার সিস্টেম যারা যারা পাঠিয়েছেন, আমি দেখে সবারটা অ্যান্সার পাঠাবো, রিপ্লাই দিব। যারা পাঠান নাই তারা আরো প্র্যাকটিস করে পাঠিয়ে দেন। যারা প্র্যাকটিস করেছেন তারাও বারংবার প্র্যাকটিস করেন, যাতে আপনি নেক্সট ক্লাসটা ভালো করে বোঝেন, ঠিক আছে। আইপি অ্যাড্রেসের ক্লাস ভালো করে বুঝতে হলে নাম্বার সিস্টেমটা খুবই ক্লিয়ার থাকতে হবে, খুব দ্রুত কনভার্সনটা পারতে হবে। বুঝতে পারি না, একটু আরেকবার বলবেন? ডু কমান্ডটা প্রিভিলেজ মোডে কাজ করবে না। আচ্ছা দেখেন, এই ডো কমান্ড হচ্ছে, এইখানে যদি আমরা প্রিভিলেজ মোডের কমান্ড দিই, এখন দেখেন এইখানে যদি আমরা ডো শো RUNNING কমান্ড দিই, নিবে না, ঠিক আছে। কারণ ডো হলো প্রিভিলেজ মোডের কমান্ড গুলো যদি আমরা অন্য মোড থেকে দিতে চাই, তখন ডো। প্রিভিলেজ মোডেই যদি ডো ইউজ করি, তাহলে কাজ করবে না। এগুলো আবার পুরোনো অপারেটিং সিস্টেমে কাজও করে না, যদিও ওই অপারেটিং সিস্টেম এখন আর পাবেন না। যেমন এই রাউটারের অপারেটিং সিস্টেম হচ্ছে 15.1, 12.4 এর চাইতে পুরোনো অপারেটিং সিস্টেম গুলোতে ডো কমান্ডটা কাজ করে না, ওইরকম রাউটার আর বাজারে পাবেন না। এটা হলো 15.1 অপারেটিং সিস্টেমের ভার্সন। আরো ব্যাকডেটেড অপারেটিং সিস্টেম হলে তখন এই ডো এর অপশনটা ওই রাউটার গুলোতে নাই। 12.4 থেকে এই সার্ভিসটা আছে। আর কারো আর কোনো প্রশ্ন?
আচ্ছা, গুগল ড্রাইভের অ্যাক্সেস কার কার নাই?